তো আজকে আমরা আরম্ভ করব মডেল সেট 9। ঠিক আছে, মডেল সেট 9 এর পেজ নাম্বার বলছে কত? 374। পেজ নাম্বার 374। ঠিক আছে, তো চল প্রথমে আমরা লাস্টের থেকে অঙ্ক যেমন করি আজকেও তাই লাস্টের থেকে করবো। প্রথমে ক্যাশ ফ্লোটা করবো। 8 দাগের অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ সজল লিমিটেড প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st মার্চ 2024। তো দেখতে পাচ্ছি এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছে, যদিও এই ফরম্যাট দিয়েছে, মানে আশা আছে এরকম ফরম্যাট পরীক্ষায় দেবে না, নতুন ফরম্যাটের অঙ্ক দেবে। যাই হোক, প্রথমে ক্যাশ ফ্লো করতে গেলে রুপিসের 3টে ঘর করে নিতে হয়। আগে চল রুপিসের 3টে ঘর করি। দাগ নাম্বার কত ছিল বল? অঙ্কে দাগ নাম্বার বল। 8। দাগ নাম্বার ছিল 8। এখানে লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। রুপিসের 3টে দাগ, রুপিস 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 3টে দাগ হয়ে গেল। দেখ কত সুন্দর দাগ হলো, 3টে দাগ। রুপিসের 3টে দাগ। প্রথমে লিখবো এ দিয়ে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথমে কি লিখতে শিখি আমরা? পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স। ঠিক আছে, তো প্রফিট বিফোর ট্যাক্স কি করে বের করবো? ওয়ার্কিংস করতে হবে, তো প্রথমে দেখ প্রফিট ছিল কত? 10,000 টাকা ছিল, এখন 15,000 টাকা হলো, মানে 5,000 টাকা প্রফিট। ঠিক আছে, তাহলে জেনারেল রিজার্ভ 15 ছিল 27,500, তাহলে কত হচ্ছে? 12,500 টাকা ট্রান্সফার টু রিজার্ভ। আর কি হচ্ছে? প্রপোজ ডিভিডেন্ড সবসময় বলছি ক্লোজিংটা নিতে হয় 5,000 টাকা, 3টে যোগ করবে, তাহলে ওয়ার্কিংস কর। ওয়ার্কিংস করার দরকার নেই, আমাদের অঙ্কের মধ্যেই করি, এটাও করা যায়, অঙ্কের মধ্যেও করা যায়। কি লিখবো? প্রথমে লিখবো নেট প্রফিট। প্রথমে লিখ নেট প্রফিট। কত ছিল বলে নেট প্রফিট? নেট প্রফিট বলেছিল তোর 10 ছিল 15, 5,000 টাকা, তাহলে ট্রান্সফার টু রিজার্ভ 12,500। এবার লিখবো ট্রান্সফার টু রিজার্ভ 12,500। হুম, সব প্লাস হবে। ট্রান্সফার টু রিজার্ভ 12,500। আর কি লিখবো? প্রপোজ ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড কোনটা লিখবো? কারেন্ট ইয়ার। ব্র্যাকেটে লিখে দে কারেন্ট ইয়ার। কত ছিল প্রপোজ ডিভিডেন্ড দেখ কারেন্ট ইয়ারের? 5,000 টাকা। লিখে দে 5,000 টাকা। যোগ করে 10 আর 12, 22,500 টাকা। যেটা বেরোলো এটাই হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। ঠিক আছে, আলাদা করে ওয়ার্কিংস করার দরকার নেই, মেন অঙ্কেই হয়ে যায়। হয়ে গেল। এর সাথে যোগ করতাম কি? নন ক্যাশ নন অপারেটিং এক্সপেন্সেস। লেখ নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। কোশ্চেন পড়ে দেখ নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্স কি কি আছে এখানে। এখানে নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে শুধুমাত্র দেখতে পাচ্ছি গুডউইলটাই আছে, আর কিছু নেই। গুডউইল 35 ছিল, 25 হলো, মানে 10,000 টাকা। লিখবি কি? অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। লেখ অ্যামোর্টাইজেশন অফ গুডউইল 10,000 টাকা। অ্যামোর্টাইজেশন অফ গুডউইল কত? 10,000 টাকা। তাহলে 22,500 আর 10,000 যোগ করে কত হলো? 32,500। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। ঠিক আছে, তো এরপর দেখ কি কি কারেন্ট অ্যাসেট কারেন্ট লিয়াবিলিটি অ্যাডজাস্টমেন্ট হবে। দেখ ক্রেডিটার্স 10 ছিল 8 হলো, মানে ক্রেডিটার্স 2,000 টাকা মাইনাস হবে।
বিলস পেবেল 8 ছিল 11 হলো, মানে 3,000 টাকা প্লাস হবে। ঠিক আছে? আচ্ছা, এইদিকে চলে আয়, স্টক 11 ছিল 13 হলো, মানে 2,000 টাকা মাইনাস হবে। ডেটার্স 18 ছিল 19 হলো, 1,000 টাকা মাইনাস হবে। আর বিল রিসিভেবল 10 ছিল 25 হলো, 10 ছিল 25 হলো, তাহলে কত হয়? 15,000 টাকা মাইনাস হবে। তার মানে কি বুঝতে পারলাম? যে না, কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস হয়। তাহলে লেখ মাইনাস দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। মাইনাস দিয়ে কি লিখবো? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। একটা করে নামগুলো লিখি। কি প্রথমে লিখবো? স্টক 2,000 টাকা, লেখ স্টক 2,000 টাকা। প্রথম করে লিখবে স্টক 2,000 টাকা। তারপর কি বলেছে স্টকের পর? ডেটার্স 1,000 টাকা, লেখ ডেটার্স 1,000 টাকা। তারপর কি বলেছে? স্টক ডেটার্স বিল রিসিভেবল 15,000 টাকা, লেখ বিল রিসিভেবল 15,000 টাকা। তিনটে যোগ করে হয় 2 আর 1 3, 15 আর 3 18,000 টাকা। এটা হলো 18,000 টাকা। তাহলে 32,500 থেকে যদি তুই 18,000 টাকা বাদ দিস, কত হয় দেখতে ভাই? 32,500 থেকে যদি তুই 18,000 টাকা বাদ দিস, কত হচ্ছে? 14,500 টাকা। ঠিক আছে? এবার দেখ, কারেন্ট অ্যাসেটের আইটেম মোটামুটিভাবে মিটে গেল। এবার কারেন্ট লায়াবিলিটি চলে, ক্রেডিটার্স, ক্রেডিটার্স কমছে। তাহলে মাইনাস হবে, মাইনাস দিয়ে লেখ ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, লেখ ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। ডিক্রিজ, লেখ ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। কি আছে? একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত? 2,000 টাকা। দেখতো ভাই, ক্রেডিটার্স কি 2,000 টাকা? 14,500 থেকে 2,000 বাদ দিলে কত হয়? 12,500 টাকা। আর একটা আইটেম প্লাস হবে, সেটা কি? ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, লেখ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। কোন কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করছে? মনে হচ্ছে বিলস পেবেল। দেখতো, শুধুমাত্র বিলস পেবেল একটা এমন একটা কারেন্ট লায়াবিলিটি যেটা ইনক্রিজ করেছে। ঠিক আছে? 8 ছিল 11 হলো, মানে 3,000 টাকা। 3,000 টাকা যোগ করে কত হচ্ছে? 12,500 থেকে 3,000 বাদ দিলে 9,500 টাকা। তাহলে এটা বাইরের ঘরে বসে গেল। এটাই হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে? ওদের সঙ্গে দেখ আমাদের অ্যান্সার মেলাতে পারলাম না। ঠিক আছে? তো ওদের সঙ্গে আমাদের অ্যান্সার মেলাতে পারলাম না। ঠিক আছে? কেন মেলাতে পারলাম না আমরা পরে পরে এটা নিয়ে চর্চা করে দেখবো। ঠিক আছে? কেন মেলাতে পারলাম না। ঠিক আছে? আমাদের অ্যান্সার কত হলো বল? 3,500। তবু একবার তোরা একবার কাউন্টিং করে নে, আমাদের কি ঠিকঠাক ছিল তো? 12 আর 5 17, 17 আর 5 22,500, 22,500 আর 10 32,500, 32,500 থেকে 18,000 বাদ দিলে কত হয়? 14,500, 14,500 থেকে 2,000 বাদ দিলে 12,500, 12,500 আর 3 যোগ করলে 15,500 হচ্ছে। আমি একটু ভুল করেছি। 12,500 3,500 যোগ করলেন, এটা 15,500 হবে। এটা যোগটা ভুল। কত দিয়েছিল অ্যান্সার? ওটাই 15,500। ঠিকই করেছে, ওরাও ঠিক দিয়েছে, আমাদেরও ঠিক বেরিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসবো কি? এবার লেখ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বি দিয়ে লেখ ক্যাশ ফ্লো, বি দিয়ে কি লিখবো? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেখ এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি আছে? দেখ আমাদের কি কি নিয়ে নিয়েছি? জেনারেল রিজার্ভ হয়ে গেছে, পিএল হয়ে গেছে, ক্রেডিটার্স হয়ে গেছে, বিলস পেবেল হয়ে গেছে, এদিকে বিল রিসিভেবল হয়ে ডেটার্স হয়ে গেছে, স্টক হয়ে গেছে। ঠিক আছে? গুডউইল হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। ফিক্স অ্যাসেট শুধু একটাই আইটেম আসবে এখানে। 41 ছিল, 78,500 হয়েছে। তাহলে হিসাব কর, 78,500 মাইনাস 41,000 কত হচ্ছে? 37,500। তার মানে নতুন করে ফিক্স অ্যাসেট কিনেছিস, ফিক্স অ্যাসেট কিনলে টাকা চলে যাচ্ছে, তাই মাইনাস দিয়ে লিখবি পারচেস অফ ফিক্স অ্যাসেট 37,500। পারচেস অফ ফিক্স অ্যাসেট 37,500। তাহলে কি লিখবো? মাইনাস 37,500 টাকা। হয়ে গেল এটা। লাস্ট সি। সি দিয়ে কি লিখবো তোর? ক্যাশ ফ্লো ফ্রম
ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দেখ এখানে কি কি আছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে? প্রথমে ছিল শেয়ার ক্যাপিটাল 45 ছিল 65, 20,000 টাকা। তাহলে লিখব ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000 টাকা। আর কি ছিল দেখ এখানে? ব্যাংক ওভারড্রাফট ছিল, দেখ নিচের দিকে ছিল ব্যাংক ওভারড্রাফট 20 ছিল 30 হলো, মানে কি 10,000 টাকা ব্যাংক ওভারড্রাফটের ফেসিলিটি 10,000 টাকা। তাহলে লিখবি কি ব্যাংক ওভারড্রাফট প্লাস হবে 10,000 টাকা। ব্যাংক ওভারড্রাফট প্লাস হবে 10,000 টাকা। তাহলে কত হলো? 20 আর 10 30। আর লাস্টে কি একটা ডিভিডেন্ড পেডটা মাইনাস করতে হবে। দেখ ওই প্রপোজ ডিভিডেন্ড ছিল মনে পড়ে? আমরা ক্লোজিংটা নিয়েছিলাম, মানে কারেন্ট ইয়ারটা নিয়েছিলাম, ওপেনিংটা নিইনি। ওপেনিং কত ছিল? 10,000 টাকা। এর থেকে মাইনাস করে ডিভিডেন্ড পেড 10,000 টাকা। তাহলে কত হচ্ছে? 20,000 টাকা বাইরের ঘরে বসিয়ে দেয়। ঠিক আছে, যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। 15,500 থেকে 37,500 বাদ দিলে কত হয়? 22,000 রে। হ্যাঁ 22,000 -22 প্লাস 20 মানে কত হচ্ছে? -2,000। এখানে লিখবো -2,000। যেটা বেরোলো তাকে বলা হয় নেট। লেখ নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর সাথে যোগ করবো কি? ওপেনিং ক্যাশ। বলতো ওপেনিং ক্যাশ কত ছিল অঙ্কে? 3,000। ওপেনিং ক্যাশ ছিল 3,000 টাকা। তাহলে কত হচ্ছে? 3 থেকে 2 বাদ দিলে কত হলো? 1,000। দেখ তো ক্লোজিং ক্যাশ কি 1,000 টাকাই আছে? ক্লোজিং ক্যাশ 1,000 টাকা। তাহলে আমাদের ক্যাশ ফ্লো প্রথম অঙ্কটা করলাম আজকে, ক্যাশ ফ্লোটা করলাম, মিলে গেল। ঠিক আছে, ক্যাশ ফ্লো মিলে গেছে। আচ্ছা দেখ এর সঙ্গে অরে কি থিওরি দিয়েছিল? হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর বলছে ডিস্টিংগুইশ বিটুইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড ক্যাশ বুক। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা চল, ক্যাশ ফ্লো হয়ে গেল। চলে আয় তার আগের অঙ্কে চলে আয়, সেটা হচ্ছে রেশিওর অঙ্ক। রেশিও 7-এর দাগে রেশিও কি ছিল? কি কি রেশিও বের করতে বলি তোকে? তোকে বলছে স্টক টার্নওভার রেশিও বের করে দাও, গ্রস প্রফিট রেশিও বের করে দাও। ঠিক আছে, এই দুটো রেশিও বের করতে বলেছে। কালকেও মানে এরকমই ছিল রেশিও, স্টক টার্নওভার রেশিও। প্রথমে লেখ স্টক টার্নওভার রেশিও, ফর্মুলা সিওজিএস বাই এভারেজ স্টক। দাগ নাম্বার বল অঙ্কের, অঙ্কের দাগ নাম্বার কত ছিল? 7। লিখবো কি প্রথমে? স্টক টার্নওভার রেশিও। ফর্মুলা কি লিখবো? সিওজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। লেখ কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। তো কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা কি লিখবো? উপরে লিখবো সেলস মাইনাস জিপি ডিভাইড বাই অ্যাভারেজ স্টক, মানে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। ঠিক আছে, এবার দেখ কোশ্চেন পর। কোশ্চেনে সেল কি বলেছে? দেখ সেল, সেল বলেছে অঙ্কে? সেল বলেছে অঙ্কে? না স্যার সেল তো বলেনি। সেল সেল বলেছে? হ্যাঁ সেল 80,000 বলেছে। সেল 80,000 বলেছে, লেখ সেল 80,000। এখানে লিখলাম সেল 80,000। জিপি বলেনি, আমি বের করেছি জিপি। ওপেনিং স্টক কত বলেছে? এগুলো বলেছে সাজাতে হবে। ওপেনিং স্টক বলেছে তোর 18, ক্লোজিং বলেছে 22। তাহলে কি লিখবো এখানে? 18,000 যোগ 22,000 ডিভাইড বাই 2। আচ্ছা হয়ে গেল এত অব্দি। এবার জিপিটা বলেনি, জিপিটা বের করে নেবো। জিপি বের করার ফর্মুলা কি? একটা জিপি বের করার ফর্মুলা বল। জিপি বের করার ফর্মুলা কি? এই জিপি বের করার ফর্মুলা কি লিখেছি তো? এই দেখ সেল থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিস তাহলে জিপি বেরোয়। তাহলে তুই কস্ট অফ গুডস সোল্ড আগে বের করে নে। হ্যাঁ লিখছি কস্ট অফ গুডস সোল্ড। ফর্মুলা জানিস তো কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা কি? ওপেনিং স্টক প্লাস পারচেস। ঠিক আছে, ওপেনিং স্টক প্লাস পারচেস। আর কিছু আছে অঙ্কে? ওপেনিং স্টক প্লাস পারচেস আর কিছু চোখে পড়ছে? হ্যাঁ ওয়েজেস আছে, ওয়েজেস। এখানে ওপেনিং স্টক 18,000 টাকা, পারচেস 46,000 টাকা। ওয়েজেস লিখবি, ক্যারেজ লিখবি, দুটোই লিখবি, তাই তো? ওপেনিং স্টক পারচেস যোগ ওয়েজেস যোগ ক্যারেজ মানে জানিস, আমি তোকে বলেইছি শুনে নে। কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা শুনে নে। কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক। এই যে ওয়েজেস আর ক্যারেজ দুটোই ডাইরেক্ট এক্সপেন্স মধ্যে পড়ে। ঠিক আছে, তো ক্যারেজ মাইনাস ক্লোজিং স্টক, লাইক মাইনাস ক্লোজিং স্টক, এগুলো ফিল আপ কর।
এগুলো ফিল আপ কর। ওপেনিং স্টক কত ছিল বল অঙ্কে? ওপেনিং স্টক 18,000 টাকা ছিল। পারচেস কত ছিল? 46,000 টাকা বললাম রে তখন। আচ্ছা, ওয়েজেস কত ছিল বল? ওয়েজেস পর, ওয়েজেস কত ছিল? 14,000 14,000 টাকা। ক্যারেজ কত ছিল বল? ক্যারেজ 4,000 4,000 টাকা। আর ক্লোজিং স্টক 22,000 টাকা বলে দিয়েছিল। মাইনাস হয়ে গেল। তাহলে কর 18, 60, 60 আর 18 হচ্ছে 78, 78 আর 4 82, 82 থেকে 22 বাদ দিলে 60,000 টাকা হচ্ছে। ঠিক আছে তো? 60,000 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কত হলো? 60,000 টাকা। ঠিক আছে? কিন্তু আমার তো কস্ট অফ গুডস সোল্ড দরকার, আমার দরকার জিপি। কি দরকার? কি দরকার? এই লাইনটা দেখ না, সবচেয়ে আমার কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে কি রে? বুঝতে পারলি তো? আমার কস্ট অফ গুডস সোল্ড কত বেরোলো? 60,000 টাকা বেরোলো তো? আমার তো দরকার তো কস্ট অফ গুডস সোল্ডই। তো এখানে তো আমি লিখে রেখেছি না সেল মাইনাস জিবি, দরকার নেই, দরকার নেই লেখার। তাহলে এখানেই তুই কত টাকা কস্ট অফ গুডস সোল্ড কত বেরোলো? 60,000 টাকা। এখানে তুই 60,000 টাকা বসিয়ে দে, কারণ আমার তো কস্ট অফ গুডস সোল্ডই দরকার। তাই না? বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এটা 60,000 টাকা লিখে দিলাম। তাহলে করে ফেল। 60,000, তাহলে কত হবে অ্যান্সার? 60,000 ডিভাইডেড বাই 18 আর 22, 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20,000। তাহলে অ্যান্সার কত হলো? 3 টাইমস। দেখতে অ্যান্সার কি 3 টাইমস দিয়েছে? ঠিক আছে, 3 টাইমস হয়ে গেল। তো হয়ে গেল, করে নে। কপি করার দরকার হলে করে নে, আর না হলে আমি পরেরটাই চলে যাই। জিপি রেশিও। জিপি রেশিও চলে আসছে। জিপি রেশিও, জিপি রেশিও বের করার ফর্মুলা কি জানিস তো? জিপি বাই সেলস ইন্টু 100। দেখ, জিপি বাই সেলস ইন্টু 100। তাহলে জিপি কত? জিপি জানিস? জিপি জানিস? এই জিপি জানিস? 20,000 তো বের করেছিস তো, 20,000 বের করেছেন, জানিস না তুই জিপি? জিপি বের করে দিতে হবে। ঠিক আছে? সেল মাইনাস সিওজিএস বাই সেলস ইন্টু 100। সেল কত? সেল কত ছিল অঙ্কে? সেল কত ছিল? 80,000। আর সিওজিএস 60,000 ডিভাইডেড বাই 80,000 ইন্টু 100। তাহলে কত হচ্ছে? 20,000 বাই 80, মানে তুই 8, 4 মানে 25%। তাই তো? কত হলো? 25%। অ্যান্সার হলো 25%। দেখ অ্যান্সার কি 25% দিয়েছে? তাহলে হয়ে গেল অঙ্ক। ভালো অঙ্ক ছিল। এরকম অঙ্ক তুই তো সোজা, কোনো কঠিন কি অঙ্কটা? অঙ্ক আমাদের বিন্দু মাত্র কঠিন ছিল না, কিচ্ছু কঠিন ছিল না। রেশিওর অঙ্ক কঠিন দেবেই না তোর পরীক্ষায়। রেশিওর অঙ্ক যথেষ্ট ইজি অঙ্ক দেবে। ঠিক আছে তো? হলো তাহলে? এবার দেখ এর সাথে দেখ কি থিওরি দিয়েছিল অরে। থিওরিগুলো ফর্মুলাগুলো লিখে দিই, তাহলে আমাদের মানে এখন দিয়ে না থিওরি ফর্মুলাগুলো লিখতে লিখতে যাই, বুঝিস? রেশিওর সঙ্গে অরে থিওরিগুলো ফর্মুলাগুলো প্র্যাকটিস করে নিই। কারেন্ট রেশিও আর ডেপ্ট ইকুইটি রেশিও, ডেপ্টটা যেটা স্টার্নওভার রেশিও, ফর্মুলা লিখলি তোদেরও সুবিধা হয়ে যাবে। অরে কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও বের করার ফর্মুলা বল। এই বল, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। এটা আর লিখতে হবে না, কোনগুলো কারেন্ট অ্যাসেট তো জানিস তুই, অঙ্ক করতে গিয়ে বুঝবি কোনগুলো কারেন্ট অ্যাসেট কোনগুলো কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে তো? হয়ে গেল। আচ্ছা, তোকে ধর পরীক্ষায় শর্ট কোশ্চেন দিল, কারেন্ট রেশিওর আইডিয়াল রেশিও কত? তুই কি বলবি? 2:1। ঠিক আছে, মনে রাখ, মনে রাখ। তাহলে পরীক্ষায় যদি কারেন্ট রেশিও থিওরি লিখতে যাস 2 নাম্বার, প্রথমে লিখবি কারেন্ট রেশিও কাকে বলে। যদি থিওরি লিখিস কাকে বলে লিখবি। তারপর লিখবি কি বলতো? কারেন্ট রেশিওর ফর্মুলা সিএ বাই সিএল। এবার সি এর মধ্যে কি কি পড়ে কয়েকটা নাম লিখে দিলি, স্টক, ডেটার্স, ক্যাশ, এইগুলো। আর কারেন্ট লায়াবিলিটি কি কি পড়ে? ক্রেডিটার্স, বিলস, পেমেন্ট। হয়ে গেল। আর লিখবি তারপরে একটা লাইন লিখে দিবি, কারেন্ট রেশিওর আইডিয়াল রেশিও হচ্ছে 2:1। ব্যাস, এনাফ থিওরি, মানে এর চেয়ে বেশি কিছু লেখার দরকার নেই। যদি থিওরি লিখতে যাস, যদি 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে, তাহলে তুমি ফুল মার্কসের দিকে তুই যাবে। 2-এ 2 দেবে তখন। ঠিক আছে? 2-এ 2 যদি থিওরি লিখিস। আচ্ছা, আর কি বলেছিল বল? আরেকটা কি রেশিও বের করতে বলেছিল? ডেটাস টার্নওভার রেশিও, তাই তো? ডেটাস টার্নওভার রেশিও, ডেটাস, আচ্ছা আস্তে আস্তে, ডেটাস টার্নওভার রেশিও ফর্মুলা কি ছিল? ক্রেডিট সেলস, ঠিক আছে, ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটাস, ডিভাইড বাই অ্যাভারেজ ডেটাস, ডিভাইড বাই অ্যাভারেজ ডেটাস। ঠিক আছে? লিখবি ডেটাস টার্নওভার রেশিও। এই ডেটাস টার্নওভার রেশিও জিনিসটাকে এক লাইন লিখে দিবি। তারপর ফর্মুলা লিখবি ডেটাস টার্নওভার রেশিও বের করার ফর্মুলা হচ্ছে ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটাস। এবার নিচে লিখে দিবি যে ক্রেডিট সেলটা কি করে বের করতে হয়, যে টোটাল সেল মাইনাস ক্যাশ সেল। হয়ে গেল ক্রেডিট সেলস। আর অ্যাভারেজ ডেটাস ওপেনিং ডেটাস প্লাস ক্লোজিং ডেটাস বাই 2। হয়ে গেল। আর যদি আরেকটা, যদি সময় থাকে, যদি আরেকটাই লিখতে পারি তাহলে খুব ভালো হয়। সেটা কি বল? কি বললাম? বলছি দেখ, অ্যাভারেজ কি লিখছি বল? অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এটা তো এমসি করতে কাজে লাগে। বলতো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এর ফর্মুলা কি ছিল মনে আছে? উপরে 12 মাস, নিচে ডিটিআর। কি বললাম? 12 বাই ডিটিআর। বুঝতে পারলি লাইনটার মানে? 12 উপরে 12 মাস, নিচে ডিটিআর, মানে যেটা তোর পরীক্ষায় এমসিকিউ যখন দেবে না,
তোকে বলে দেবে যে ডেটাস টার্নওভার রেশিও আমি তোমাকে বলে দিলাম, তুমি বলো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত। যদি তোকে এমসিকিউর অপশানে যদি মাসে দেয় তাহলে উপরে 12 লিখবি, যদি অপশানে যদি দিনে দেয়, অপশন যদি দিন দেয় উপরে 365 দিন লিখবি, আর ওপরে যদি উইক দেয় তখন 52 লিখবি। তাহলে এইগুলো সঙ্গে কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? এমসিকিউরও তোর এখান দিয়ে আমি কেন বললাম, তোর যদি তোর মনে হয় আমি পরীক্ষায় অঙ্ক করবো, থিওরি লিখবো, থিওরি লেখ। কিন্তু থিওরি লিখতে গেলে কি লিখতে হবে, কিভাবে তুই নাম্বারটা পাবি ফুল মার্কস, সেটা এটা মেনটেন করলেই ফুল মার্কস দেবে 4-4, না হলে কিন্তু দেবে না। কি বললাম বুঝতে পারলি? প্রথমে তুই এসএ কিউতে পড়েছিস ডেটাস টার্নওভার রেশিও কাকে বলে, ওটা যেটা পড়েছিস ওখান থেকে এক লাইন তুলে দিবি, তারপর লিখবি ডেটাস টার্নওভার রেশিওর ফর্মুলা, ঠিক আছে তো? তারপর তারপরে ফর্মুলা লেখার পর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ফর্মুলা ফুল মার্কস দিতে হবে, ঠিক আছে? টার্নওভার লেখা যায়? হ্যাঁ হ্যাঁ, অ্যাভারেজ টার্নওভার পিরিয়ড? না না, অ্যাভারেজ টার্নওভার পিরিয়ড, টার্নওভার পিরিয়ড হয় না, টার্নওভার রেশিও হয়। আরেকটা টার্নওভার রেশিও কিসে হয়, ইউনিটটা কিসে হয় জানিস, টাইমস। আর হচ্ছে তোর কালেকশন পিরিয়ড কিসে হয়, মাস বা দিন বা উইক, মাস দিন উইক যে কোনো একটা হয়। যাই আমি বলে দিলাম, কিন্তু একটু ডিসকাশন করে দিচ্ছি জিনিসগুলো, পরীক্ষায় থিওরি লিখে কিভাবে লিখতে হবে। আচ্ছা এবার চলে আয়, এবার আমরা চলে আসবো কিসের অঙ্ক দিয়েছিল দেখ এখানে, এটা কি ছিল, রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট কি দিয়েছিল, 10-এর দাগে রিটায়ারমেন্ট দিয়েছিল। কোশ্চেনটা পড় একটু ভালো করে পড়। 6-এর দাগে বলেছে অপূর্ব, জয় অ্যান্ড সম্রাট, ঠিক আছে, পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য প্রপোর্শন অফ 4:3:2, মানে ওল্ড রেশিও বলছে 4/3/2, মানে মানে তাই তো 4:3:2, মানে 4-3-2, 4-3 7-2 9, 4/9, 3/9, 2/9। এখানে দেখতে পাচ্ছিস তোরা পরীক্ষার কোশ্চেন ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে একটা সুন্দর করে, আর অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, খুব ভালো ভালো পয়েন্ট দিয়েছে, অঙ্কন আমরা করে দিচ্ছি, তার আগে না আমাদের কি করতে হবে, সুন্দর করে একটা কাটতে হবে। কত দাগের অঙ্ক বল, দাগ নাম্বার বারবার বলছি 6, তাই তো? প্রথমে কি লিখবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এদিকে লিখবো ক্রেডিট সাইড, আর এদিকে লিখবো ডেবিট সাইড। ঠিক আছে, এখানে লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্রেডিট সাইড, ডেবিট সাইড। পার্টনারদের নামগুলো বলতো একটু ভাই, কি কি ছিল? অপূর্ব, জয় আর সম্রাট। তার মানে অপূর্ব, জয়, সম্রাট, অপূর্ব, জয়, সম্রাট। এখানে লিখলাম ব্যালেন্স শিট। এখানে লিখলাম লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস, ঠিক আছে? মোটামুটি সাজানো কমপ্লিট। আমি কি শিখিয়েছিলাম জানিস তো, এটা তোরা জানিস? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পরীক্ষায় লিখবি, আমি একটা কথা লিখেছি, আমি আগের দিনও বলেছিলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এখানে একটা ক্লাউড আঁকছি, ক্লাউড, এখানেও একটা ক্লাউড আঁকছি, ঠিক আছে, মেঘ দিলাম, মেঘ, ঠিক আছে তো? তো এখানে এখানে কি লিখবো বলতো, পরীক্ষায় লিখতে নেই, এখানে কি লিখবো, এদিকে কি লিখবো, এদিকে বল, এদিকে কি লিখতে বলেছিলাম, ঘাটা, ঠিক আছে তো? আর এদিকে কি লিখবো বল, ফায়দা, ফায়দা, বুঝতে পারলি তো? তাহলে কি বুঝতে পারলি, অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করবো, যদি অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে যদি তোর মনে হচ্ছে ঘাটা হয়েছে, তখন এই ডেবিট বাদিকে, ঘাটা হলে বাদিকে, ঠিক আছে? আর হচ্ছে তোর যদি মনে হয় তোর ফায়দা হয়েছে, তাহলে কোন দিক লিখবি, ডান দিকে, মানে ক্রেডিট দিকে। ঘাটা মানে হচ্ছে ক্ষতি, ঘাটা মানে ক্ষতি, আর হচ্ছে ফায়দা মানে বুঝতেই পারছিস, ফায়দা মানে লাভ, ঠিক আছে, লাভ ক্ষতি, এটা বুঝে গেলি। আর পার্টনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে, আর যদি মনে হয় কমাবি তখন ডেবিট করবি।
এইটুকু একটু জেনে রাখ, তাহলে মানে কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয় তুই মোটামুটি করে ফেলতে পারবি। চলে আয় মেন অঙ্কে চলে আয়। কোশ্চেন কি বলেছে দেখ। সানডি কেইটার্স, জাস্ট একটু দেখে নিচ্ছি কেইটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট বলে, না স্যার না স্যার, স্যার কেইটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেই নি। কেইটার্স কত 41,400 বসিয়ে দে, লাইবিলিটি সাইডে বসা কেইটার্স 41,400, ঠিক আছে লেখ। কেইটার্স কত বলেছে 41,400, লেখ কেইটার্স। চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্সগুলো বসা। কত অপূর্ব বলেছে 87,800, ঠিক আছে তো। জয় বলেছে 66,000, আর তোর সম্রাট বলেছে 43,800, ঠিক আছে। তাহলে চলে আয় ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ বাই ব্যালেন্স বিটি, লেখ বাই ব্যালেন্স বিটি 87,800, 66,000 আর 43,800 হয়ে গেল। লাইবিলিটি সাইড খতম হয়ে গেল। পরীক্ষার হলে তুই একটা পয়েন্ট দেখতে পারিস, এই লাইবিলিটি সাইডে হয়তো এখানে নেই, হতেই পারে। সেটা কি থাকতে পারে, হয় জেনারেল রিজার্ভ থাকবে, না হলে পিএল থাকবে। বলেছিলাম তো জেনারেল রিজার্ভ পিএল এগুলো থাকতেই পারে, ঠিক আছে, জানিস এইগুলো থাকতে পারে। ক্যাশের সাইডে বলেছে ক্যাশ বলেছে এত টাকা, ব্যাংক বলেছে এত টাকা। একটু মনে রাখবি, একটু মনে রাখবি, আমি এখানটায় সুন্দর করে সুন্দর করে ক্লাউড করে রাখলাম, সুন্দর করে ক্লাউড করে রাখলাম, পরে কাজ আছে। আমি এখন হাত দিচ্ছি না, এখানে হাত দিচ্ছি না। তার মানে তুই কি করবি জানিস তো, দেখ কিন্তু লিখে দিচ্ছি এখানে ব্যালেন্স শিটে চলে আয়। ব্যালেন্স শিট এখানে কি লিখবো জানিস তো, ক্যাশ, দেখ ক্যাশ অ্যান্ড ব্যাংক একবারে বসাবো। কি বললাম, একবারে করবো। পরীক্ষা হলে একবারে করবো, একবারে, বুঝলি তো, আলাদা না, আলাদা না, একবারে করবো, দুটোকে একবারে করে দেবো, ক্যাশ অ্যান্ড ব্যাংক, কোনো ঝামেলা নেই। কি বললাম বুঝলি। আমি এখানে কি করলাম, দেখ অন্য একটা কালি দিয়ে এখানে ক্লাউড করে রাখলাম, কারণ আমি লিখিনি, পরে লিখবো। আমি আমার মাথায় আছে লিখবো, পরে লিখবো, পরে লিখবো, এখন হাত দেবো না। ডিস্টার্ব করবি না এখানে, ঠিক আছে তো, এখানে ডিস্টার্ব করা যাবে না এখন। কি ছিল, ডেটার্স, ডেটার্স ছিল 25,000, প্রভিশন ছিল 500 টাকা। দেখ তো ভাই, ডেটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ স্যার ডেটার্স বলে যে 5%, ডেটার্স 5%, ডেটার্স 5% বলে, তাহলে চলে যা ব্যালেন্স শিটে লেখ ডেটার্স 25,000 টাকা, ব্যালেন্স শিটের অ্যাসেটে লেখ ডেটার্স 25,000। এই যে পরের লাইনে লিখবি ডেটার্স কত 25,000 টাকা। স্যার কোথায় লিখবো টাকাটা, ইনারে লেখ, ইনারে। কিন্তু অ্যাডজাস্টমেন্ট কি বলছে 5%, মাইনাস কর, মাইনাস কর, প্রভিশন বলে লেখ 5%, প্রভিশন লেখ 5%। 25,000 5% করলে কত, 1,250 রে ভাই, বাদ দিয়ে হচ্ছে 23,750। এবার বলবি স্যার, স্যার ব্যালেন্স শিটে তো প্রভিশন ছিল অন্য, প্রভিশন কত ছিল বল, ব্যালেন্স শিটে 500 টাকা ছিল, কিন্তু অরিজিনাল প্রভিশন হওয়া উচিত কত 1,250। দেখ ভাই তোর প্রভিশন দেখাতে হবে, এটা দেখাতে হবে, এটা দেখাতে হবে, এটা দেখাতে হবে। তুই দেখিয়েছিস কত 500, তুই বল তুই বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস। তুই বেশি দেখি কম, কত টাকা কম দেখি 750, তো 750 আরো প্রভিশন দেখাতে হবে। তুই প্রভিশন তো লাইবিলিটি, লাইবিলিটি আরো দেখাবি, তাহলে তোর লাভ না ক্ষতি, ক্ষতি, তাহলে ক্ষতির দিকে লে 750 টাকা, বুঝতে পারলি, সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। ক্ষতি, এই যে ক্ষতি মানে ঘাটা, ঘাটাতে লেখ 750 টাকা। কি লিখবি, টু পিবিটি, পিবিটি প্রভিশন ফর ব্যাড। দেখিয়ে দে কি করে হলো, কি করে হলো, 1250 মাইনাস 500 দেখাতে হবে, নাহলে ওই যে খাতা দেখবে সে হাফ নাম্বার একটু ডিডাক্ট করে দেবে, ঠিক আছে তো। দেখাতে হবে 750 কি করে হলো। আচ্ছা চ দেখ কি করলে গেল। দেখ নেক্সট, নেক্সট কি বলেছে, স্টক, স্টক 36,000 টাকা। দেখ স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে, হ্যাঁ স্যার স্টক বলেছে 32, দেখ স্টক টু বি রিডিউস টু 32,000, 36 ছিল স্টক হলো 32, 36 ছিল স্টক হলো 32, 36 ছিল স্টক হলো 32, তাহলে স্টক কমলো কত 4,000 টাকা কমলো, ঠিক আছে তো। তাহলে অ্যাসেটে লেখ, সেটা লেখ স্টক 36,000 টাকা, অ্যাসেট সাইডে লেখ স্টক, ইনারে লেখ 36,000 টাকা হলো 32, তাহলে কমলো কত 4, রিডিউস লেখ 4,000 টাকা, বাদ দিয়ে লেখ 32,000। তাহলে কি হলো, তাহলে স্টকের ভ্যালু, অ্যাসেট কমে গেল, অ্যাসেট কমে যাওয়া মানে আমাদের কাছে ঘাটার সমান, ঘাটা, তাহলে ঘাটার দিকে লেখ 4,000 টাকা, 4,000 টাকা কেটে গেছে, 4,000 টাকা কেটে গেছে, ঠিক আছে লেখ টু স্টক, টু স্টক। আচ্ছা অ্যাকাউন্ট লিখবি ভাই, ভাই অ্যাকাউন্ট দিবি কিন্তু, স্টক অ্যাকাউন্ট লিখবি, নাহলে আবার ওই যে খাতা দেখবে সে তো বসে থাকে নাম্বার কাটার জন্য, ঠিক আছে তো। চলে আয় চলে আয়, তারপরে চলে আয় প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত ছিল 37,000 টাকা, অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ স্যার আছে। আছে কি অ্যাডজাস্টমেন্ট, আমি দেখলাম বললাম আছে বললাম, নেই নেই নেই, ডাইরেক্ট 37,000 টাকা বসিয়ে দে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডাইরেক্ট 37,000 টাকা বসিয়ে দে। চলে আয় নেক্সট চলে আয় ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 1,20,000, অ্যাডজাস্টমেন্ট ছিল, হ্যাঁ স্যার ছিল, ছিল অ্যাডজাস্টমেন্ট ছিল স্যার, অ্যাডজাস্ট কত টাকা ছিল বল না,
15% অ্যাপ্রিসিয়েটেড। লেক ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনারে লেক 1,20,000, 1,20,000 টাকা, অ্যাপ্রিসিয়েট বলছে 15%। অ্যাপ্রিসিয়েটেড মানে কি জানিস তো? এনহ্যান্স মানে কি বলতো? এনহ্যান্স মানে অ্যাপ্রিসিয়েট মানে তো বললি বেরিয়ে যাওয়া। এনহ্যান্স মানে কি? পরীক্ষা এনহ্যান্স বলে একটা টার্ম পেয়ে যাস, এনহ্যান্স মানেও বেরিয়ে যাওয়া, এনহ্যান্স মানেও বেরিয়ে যাওয়া। ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে এখানে কি লিখবো? অ্যাপ্রিসিয়েট মানে ইনক্রিজ লিখলাম। কত পার্সেন্টে ভাই? 15%। কর 1,20,000 15% করলে কত হয় রে? 18,000। 18,000 তাহলে 1,20,000 আর 18 যোগ করলে কত হয় বল? 1,38,000। তাহলে অ্যাসেট বেড়ে গেল, অ্যাসেট বেড়ে যাওয়া মানে আমার কাছে ফায়দা, ফায়দা হয়ে গেল, ফায়দা। তাহলে ফায়দার দিকে লেখ 18,000 টাকা। কি লিখবি? এই দেখ 18,000 টাকা লেখ বাই, লেখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট লিখবি। ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট লিখে দিবি। নেক্সট, ব্যালেন্স শিট কমপ্লিট। ব্যালেন্স শিট কমপ্লিট কি বলে? জয় রিটায়ার করে, জয়। তাহলে জয় রিটায়ার করে, যে রিটায়ার করেছে, যে রিটায়ার করেছে, তাহলে এখানে তাকে সুন্দর করে একটা, ঠিক আছে, ভাই রিটায়ার করেছে, ঠিক আছে, ভাই রিটায়ার করেছে, ঠিক আছে, মার্কিং করে রাখলাম জয় রিটায়ার করেছে, মার্কিং করে রাখলাম জয় রিটায়ার করেছে, ঠিক আছে তো। ও কোম্পানি থেকে, কোম্পানিকে বলে দিচ্ছে যাও, মানে পার্টনারশিপ ফার্ম বলছে টাটা বাই বাই, ঠিক আছে, পার্টনারশিপ ফার্ম ওকে বলে দিল টাটা বাই বাই যাও, ঠিক আছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে জয় ব্যবসা থেকে রিটায়ার করে গেল। অন দ্য সেম ডেট অ্যান্ড দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট অফ দ্য অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি হ্যাড বিন এগ্রিড আপন। এগুলো করলামই তো। সি নম্বর পয়েন্টটা করিনি, দেখ সি নম্বর পয়েন্ট করিনি। বলছে আ প্রভিশন অফ 650 টু বি মেড ফর আউটস্ট্যান্ডিং লিগাল চার্জেস। আউটস্ট্যান্ডিং একটা লিগাল, লিগাল চার্জেস বুঝিস তো, একটা পার্টনারশিপ ফার্ম চালাতে গেলে কিছু আইনের খরচা করতে হয়, লিগাল খরচা হয়, সেই লিগাল খরচাটা বাকি রেখেছে। তো এই যে লিগাল খরচাটা বাকি রেখেছে, এটা কি ব্যালেন্স শিটে শো করছে? ব্যালেন্সের লাইবিলিটিতে দেখতে পাচ্ছিস তুই আউটস্ট্যান্ডিং লিগাল চার্জ? না স্যার নেই। তার মানে এটা হচ্ছে আনরেকর্ডেড লাইবিলিটি। এই লাইবিলিটি বইতে রেকর্ড করতে হবে। বইতে এই লাইবিলিটি রেকর্ড করি, তার লাইবিলিটি দেখা, দেখা আউটস্ট্যান্ডিং লিগাল চার্জেস কত টাকা? 650। 650 লাইবিলিটি সাইড দেখা, আউটস্ট্যান্ডিং লিগাল চার্জেস 650 লেখ। আউটস্ট্যান্ডিং লিগাল চার্জেস কত লিখবো? 650, তাই তো। লাইবিলিটি দেখালি, তাহলে ডবল পোস্টিং করতে হবে। লাইবিলিটি বাড়ছে মানে তোর ঘাটা, ঘাটার দিকে লেখ 650। ওখানে অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ অবশ্যই সব কটাতে অ্যাকাউন্ট লিখতে হবে। লিখবো টু আউটস্ট্যান্ডিং লিগাল চার্জেস 650 হয়ে গেল। তাহলে সব কমপ্লিট। আচ্ছা সব কমপ্লিট কোথায় এবার দেখ, তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল চারটে। আর 5 নম্বর অ্যাডজাস্টমেন্টে চলে যায়, কি বলছে? গুডউইল অফ দ্য ফার্ম 45,000। আমি কালকে কথা, একটা কথা বারবার বলছিলাম, রিটায়ারমেন্টে যা গুডউইল দেবে না অত ভাবতে হবে না। গুডউইল টেবিলিটি, গুডউইল মানে টেবিলিটি, চিন্তা করতে হবে। দেখ ও টেবিলিটির কথাটাই ঘুরিয়ে পেঁচিয়ে লেখে, ঠিক আছে তো। বলছে গুডউইল অফ দ্য ফার্ম 45,000, জয় শেয়ার মানে যে রিটায়ার করে তার শেয়ার, দ্য সেম টু বি অ্যাডজাস্টেড ইন দ্য অ্যাকাউন্টস অফ অপূর্ব অ্যান্ড সম্রাট who decided to continue the business share profit and loss in a proportion of 5:3। আরে টেবিল এন্ট্রি বলে তোকে, ও তোকে টেবিল এন্ট্রি বলে ঘুরিয়ে পেঁচিয়ে একটা গল্প লিখেছে, বুঝলি তো। একটা সাত কাহিনী লিখে রেখে দিয়েছে, বুঝলি তো, আর কিছু না। বলে দিয়েছে যে না এটাকে গুডউইল যে ট্রিটমেন্টটা আমরা টেবিল এন্ট্রি করতাম, টেবিল এন্ট্রির মানেই এটা, যেটা লিখেছে এটা টেবিল এন্ট্রি। তাহলে চলে যায়, চলে যে টেবিল এন্ট্রি। আমাদের ওল্ড রেশিও কত ছিল অঙ্কে? অঙ্কে ওল্ড রেশিও কত ছিল? 4:3:2। আর নিউ রেশিও কত বলেছে অঙ্কে? 5:3। 5:3। তাহলে চলে যায় ওয়ার্কিং সে আয় গুডউইল ট্রিটমেন্ট। কি ছিল? প্রথমে নাম কি ছিল? অপূর্ব, তারপর কি ছিল? সম্রাট, তারপর অপূর্ব জয়। আচ্ছা অপূর্ব, তারপর ছিল জয়, তারপর ছিল সম্রাট। তাহলে কি লিখতাম বল? ওল্ড পার্টনার, লেখ ওল্ড পার্টনার, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। ওল্ড রেশিও কত ছিল? ওল্ড রেশিও কত ছিল? 5:3:2। না 4:3. 4:3:2। 4:3:2। আচ্ছা বল দেখি আমাদের গুডউইলের টাকা কত ছিল? 45,000। 45,000 টাকা। এই 45,000 টাকাকে তুই 4:3:2 তে বেটে দে, বেটে দে। বাটলে কত হচ্ছে? 45,000 বাই 9 ইন্টু 4। প্রথমটা হচ্ছে 20,000 টাকা। তারপর কত হচ্ছে? 45,000 ডিভাইড বাই 9, ঠিক আছে, ডিভাইড বাই 9 ইন্টু 3 কত হচ্ছে? 15,000।
আর ওটা 10,000, তাই তো রে? দশ হাজার হয়ে গেল। এবার লিখতাম কি নিউ পার্টনার ইন নিউ রেশিও। এই যে আমরা এটা করলাম, এটা অনেকে বা তোরা তো অনেক দেরি করে ভর্তি হয়েছিস এখানে কোচিনে, তো অনেকে কি করতে জানি, অনেক কোচিনে কি করে প্রথমে এটা গেনিং রেশিও বের করে, বলছে তুমি গেনিং রেশিও বের করে বলো, আর ভাই বেকার কেন করতে যাবো আমি, এটা সবচেয়ে বেশি ইজি, আমার মাথার মধ্যে পুরো গেঁথে ফেলো, মাথার মধ্যে গেঁথে ফেলো, আমি বারবার বলেছি এটা মাথার মধ্যে গেঁথে ফেলো, ঠিক আছে? নিউ পার্টনার ইন নিউ রেশিও, নিউ রেশিও কত ছিল রে ভাই? এই 5:3 বলেছিল, 5:3 লিখে দে। তাহলে বল কত ছিল, 45,000কে 5:3 বেটে দে। 125 8125 28,125 16,800 16,000। 855 আচ্ছা আচ্ছা, আস্তে 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 ভাই, আস্তে আস্তে আস্তে, এখন তাড়াহুড়া নেই। 16,872, হ্যাঁ। তাই তো করলাম। আচ্ছা আস্তে, 16,872, তাড়াহুড়া নেই, তাড়াহুড়া নেই, তাড়াহুড়া করবি না, পরীক্ষার হলেও তাড়াহুড়া করবি না, ভুল করবি না, টোটাল বল। ঠিক আছে? দেখ শোন শোন, এর কথা যদি বলি, এর কথা যদি বলি, এর নাম কি ছিল? অপূর্ব। অপূর্বর পাওয়ার কথা 20,000 টাকা, ফিউচারে পাবে 28,125। তাহলে আজকে ও মানে ফিউচারে ও 8,125 টাকা বেশি পাবে, তাই আজকে ওর থেকে 8,125 টাকা নিয়ে নেবো, তাহলে মাইনাস হবে 8,125। জয় ফিউচারে কিছুই পাবে না, তাহলে আজকে ওকে 15,000 টাকা দিয়ে দাও। এবার যদি আমরা সম্রাটের কথা বলি, ফিউচারে ওর পাওয়ার কথা 10, ফিউচারে হবে 16,875, তাহলে ফিউচারে ও ও যেহেতু ও 6,875 বেশি হবে, তাই আজকে ওর থেকে 6,875 নিয়ে নেব। চলে যা, প্রথমে প্রথমে এটা পার্টনার্স ক্যাপিটালে বসিয়ে দে। পার্টনার্স ক্যাপিটালে তুই ডেবিট দিকে তুই অপূর্বর ঘরে লেখ 8,125, ঠিক আছে? আর সম্রাটের ঘরে লিখবি কত? সম্রাটের ঘরে লিখবি 6,875। যেহেতু তুই অপূর্ব আর সম্রাটের ঘরে টাকা লিখলি, কি লিখবি? টু জয় লিখবি, টু জয়স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এইদিকে কত লিখবি? জয়ের ঘরে কেইর দিকে লিখবি 15,000 টাকা, তাই তো? 15 হচ্ছে তাহলে, হ্যাঁ 15,000 টাকা। কি লিখবি? বাই অপূর্ব অ্যান্ড সম্রাট বলে, বাই অপূর্ব অ্যান্ড সম্রাট ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, ঠিক আছে তো? হয়ে গেল। আর কি ছিল দেখি অ্যাডজাস্টমেন্ট, ই নম্বর পয়েন্ট হয়ে গেল। নেক্সট বলেছে এফ আর জি, বলছে দ্য ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম বি অ্যাডজাস্টেড ইন প্রপোর্শন অফ দেয়ার নিউ প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে? অ্যান্ড অ্যাকচুয়াল ক্যাশ বি ব্রট ইন অর পেড অফ টু দ্য কন্টিনিউইং পার্টনার অ্যাজ দ্য কেস মে বি। সুন্দর কথা বলেছে, কোনো কি বলেছে জানিস তো? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, কোনো কঠিন না। রিটায়ারমেন্টের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, স্যার এটা কঠিন পারবো না। আরে ভাই সোজা, ইচ্ছে সোজা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কি দিতে পারে, কি দিতে পারে সোজা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট? শোন বলবো কি বলেছে ওরা, পুরো ব্যাপারটা মাথা মধ্যে ঢুকি না। বলছে আরো একবার তোকে পরে দিচ্ছি, ব্যাপারটা শুনে নে। বলছে দ্য ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম, তাহলে নিউ ফার্ম বলতে বিজনেস কারা কারা করছিল? অপূর্ব, জয় আর কি ছিল বল? সম্রাট, তিনজনের বিজনেস করছিল। বিজনেস থেকে বেরিয়ে গেল কে? জয়। তাহলে এখন নিউ ফার্মে কারা কারা আছে? অপূর্ব আর সম্রাট। তাহলে ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম বলতে কার কার বোঝাচ্ছে? অপূর্ব আর সম্রাট, না অপূর্ব আর সম্রাটের ক্যাপিটাল হবে। বলছে এই ক্যাপিটালটা অ্যাডজাস্ট করবো ইন প্রপোর্শন করবো ইন নিউ রেশিওতে ক্যাপিটালটা বের করতে হবে। ক্যাপিটাল নিউ রেশিও, ঠিক আছে, এগুলো তো আমরা জানি। বলছে অ্যাকচুয়াল ক্যাশ বি ব্রট ইন অর পেড অফ, তারপরে ধর কিছু ধর অ্যাডজাস্টমেন্ট, যেমন আগে ওগুলো করতে না, দেখবি কোনো যদি দরকার হতো টাকা নিয়ে আসবে, আর যদি বেশি টাকা নিয়ে আসা থাকে তখন টাকাটা উইথড্র করে নেবে। তাহলে সবার প্রথম না তোকে বের করতে হবে কি? ক্যাপিটাল অফ দ্য ফার্ম বের করতে হবে, ক্যাপিটাল অফ দ্য ফার্ম। তার আগে বোঝা গেল এত অব্দি? আমাকে তোরা বল তোর কোশ্চেনে যে আমি ক্লাউড করেছিলাম বলে, ব্যালেন্স শিটে ক্যাশ আর ব্যাংক বলে কত ছিল? ক্লাউড কত করা ছিল? ক্যাশে ছিল 500 আর ব্যাংকে ছিল 21,000, তাহলে কত হলো ক্যাশ আর ব্যাংক মিলে? 21,500। তাহলে আমি এখানে এই যে ক্লাউড যে সাইন দিয়েছিলাম, এখানে 21,500 বসিয়ে দিলাম, এখানে 21,500 বসিয়ে দিলাম। কোনো কোশ্চেনই, সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাইম টু টাইম পেয়ে যাবে, এই অঙ্কের মধ্যে টাইম টু টাইম, হ্যাঁ 2 মিনিট আগে বা 2 মিনিট পরে। তাহলে আমি কি বললাম? ক্যাশ আর ব্যাংক বসিয়ে দিলাম 21,500। তোরা আমার সঙ্গে বসাতে পারিস, কোনো সমস্যা না। আমার সঙ্গে বসিয়ে এটাকে যোগ করে দে, বসিয়ে এটা যোগ কর ক্যালকুলেটর নিয়ে, ঠিক আছে? যোগ কর, ক্যালকুলেটর যোগ কর। 21,500 যোগ 23,750 যোগ 32,000 যোগ 37,000 যোগ 1,38,000, কত হচ্ছে? 2,52,250। কি লিখলাম? 2,52,250, ঠিক আছে? লিখে দিয়েছিস? লিখে দিয়ে দেখ
কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবি, কিন্তু করবি কোশ্চেনটা। 2,52,250 ব্যালেন্স শিট ট্যালি করে দিলাম। এখন তুই বলতে পারিস, স্যার আপনি রিভ্যালুয়েশন মেলাননি, আপনি পার্টনার্স ক্যাপিটাল ট্যালি করে দিন। আমি করতে পারি, কারণ কোনো সমস্যা নেই, কোনো ভুল নেই এখনো পর্যন্ত। ব্যালেন্স শিট পারফেক্ট করে রেখেছি, ব্যালেন্স শিট পারফেক্ট করা আছে। তাহলে তুই ধর, শুনছিস তো, এদিক তাকা, কোশ্চেন থাকলে আমাকে কর। দেখ, এই দেখতে পাই তো, অ্যাসেট সাইড টোটাল করলাম, এটা এদিক বসালাম, তার থেকে লাইবিলিটি সাইড দুটো আইটেম বাদ দিতে, বাদ দিলে কত হচ্ছে? 41,400 মাইনাস 650 কত হচ্ছে বল? 2,10,200, তাই তো? মাথায় রাখবো, আমি কিন্তু করছি না, আমি এখানে লিখলাম 2,10,200, এখানে লিখে রাখলাম। তো অব্দি ঠিক আছে? কোনো সমস্যা আছে? লিখে রাখলাম। এবার তোর একটা কাজ কি? এইবার তুই মেলা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা মেলা। আমি এটা করে রাখলাম একটু, শেষ করতে পারিনি এখনো। জানিস তো কেন করতে পারলাম না স্যার? এখন কেন করতে পারলেন না এখানে? দেখ, রিটায়ার করেছে কে? জয়। যে রিটায়ার হয়ে ওর টাকাটা ওকে মেটাতে হবে। যদি টাকা থাকে টাকা মেটাবো, টাকা তো নেই, লোন করবো। যত টাকা লোন করবো সেই লোনটা লাইবিলিটি সাইডে লিখবো, তারপরে তো কাজ করতে পারবো। লোন বের কর আগে, বুঝতে পারলি গল্পটা? দেখ না, তুই অ্যাডজাস্টমেন্ট পড়, লাস্ট অ্যাডজাস্টমেন্ট পড় না ভাই, এই পড়, ভালো করে পড়। বলছে জয় এগ্রিড টু লিভ দ্য অ্যামাউন্ট ডিউ টু হিম অ্যাজ লোন টু নিউ ফার্ম ক্যারিং ইন্টারেস্ট অ্যাট 6% পার লাইনে। মানে বুঝিস তো, জয় বিজনেসে টাকাটা রেখে গেছে, আর যতদিন না টাকা শোধ করতে পারবে ও দোকানের বাইরে দাঁড়িয়ে থাকবে। বুঝতে পারলি ব্যাপারটা? আর দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা মানে কি? দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা মানে জানিস তো কি? এই দেখ, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে লিখবো জয় লোন বলে। এটাই হচ্ছে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা। মানে যতদিন না ওর টাকাটা শোধ করতে পারবি, ততদিন কিন্তু কোম্পানির পেছন ছাড়বে না। ভাই টাকা দাও, টাকার জন্য কিন্তু, টাকার জন্য কোম্পানি থেকেই যাবে ও। থেকে যাবে মানে কি? মানে বুঝলিস তো? ঠিক আছে, যে কোম্পানি সেই ফার্ম। চল না, চল না। তো বাদ দে, এসব বাদ দে। ওটা মেইন ব্যাপার নয়। তার মানে কি হবে? তোর সবার প্রথম কাজ কি? রিভ্যালুয়েশনটা মেলানো। চল, রিভ্যালুয়েশনটা মেলা। রিভ্যালুয়েশন ক্রেডিট দিয়ে কত হচ্ছে? 18,000 টাকা। এই 18 থেকে বাদ দে এগুলো। 18 থেকে 4 বাদ দিলে 14,000 টাকা। 14,000 থেকে 750 বাদ দে, আর 650 বাদ দে, কত হচ্ছে? 12,600 টাকা। টু কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে, টু পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে, কি লিখলাম বল? টু পার্টনার্স ক্যাপিটাল, ঠিক আছে তো? ভাগটা কার কার মধ্যে হয় বল? এ, জে আর এস, অপূর্ব, জয় আর সম্রাটের মধ্যে। বল দেখি ভাই, 4:3 ভাগ করলে কত হয়? 5,600, 5,600, 4,200, 4,200, 2,800, 2,800। 5,600। লেখ বাই রিভ্যালুয়েশন। 5,600, 4,200, 2,800। ঠিক আছে, হয়ে গেল পোস্টিং। এবার তুই সবার মতো না জয়ের ঘরটা মেলা, সবার ঘর মেলাতে হবে না, জয়ের ঘরটা, শুধুমাত্র জয়ের ঘরটা মেলাবে। ছেষট্টি আর 15 কত হচ্ছে? 81, তাই তো? 81 আর 4, 85,200 টাকা। তাহলে কোম্পানির কাছে টাকা নেই, তুই দেখতে পাই কোম্পানির কাছে 21,500 টাকা দিতে পারবে না, তাই লোন হয়ে যাবে। ও নিজেও বলেছে টাকাটা রেখে যাবে, লোন হয়ে যাবে। তাহলে কি লিখবো? টু জয়েস লোন। লেখ টু জয়েস লোন অ্যাকাউন্ট। কত টাকা? 85,200। জাস্ট একটু অ্যান্সারটা দেখতো, অ্যান্সার কি কিছু দিয়েছে অঙ্কে? অ্যান্সার কি কিছু দিয়েছে অঙ্কে? অঙ্কে প্রফিট বলে 12,600, আমাদের প্রফিট কত বেরিয়েছিল? 12,600। আর ব্যালেন্স শিট টোটাল দিয়েছে, আমাদের ব্যালেন্স শিট টোটাল কত বেরিয়েছিল? মিলে গেছে, এইটুকু দিয়েছিল। দেখিস আমাদের যেইটুকু করলে এত অব্দি কিন্তু মিলছে। আর দেয়নি পুরো অ্যান্সার। জয় লোন 85,200। জয় লোনটা কোথায় আসে জানিস তো? লাইব্রেরি সাইডে। কত টাকা হলো বল? এবার মনে পড়ে আমাদের লাইব্রেরি সাইড কত বের করে রেখেছিলাম? লাইব্রেরি সাইডে এই ঋষি, দেখতে পাচ্ছিস তো? আমরা ব্যালেন্স শিট অ্যাসেট করলাম, টোটাল করে লাইবিলিটি গুলো বাদ দিয়ে 2,10,200 বের করেছিলাম না? তার থেকে কত বাদ দেবো বল? 85,200 বাদ দে। বুঝতে পারছি ব্যাপারটা কি করে হলো? তাহলে 2,10,200 থেকে 85,200 বাদ দে, কত হচ্ছে? 1,25,000 টাকা। তাহলে ক্যাপিটাল কত হচ্ছে? যে বাকি ব্যালেন্স পড়ে এলো কত? 1,25,000। এটাই হচ্ছে ক্যাপিটাল। বোঝা গেল? লেখ লেখ লেখ, ব্যালেন্স শিটে লেখ।
ব্যালেন্সে লেখ ক্যাপিটাল বলে হেডিং দে, ক্যাপিটাল বলে হেডিং দে। ক্যাপিটাল কার কার হবে বল, নাম কি কি হবে? অপূর্ব আর সম্মান। অপূর্ব আর সম্রাট, এই দুজনের ক্যাপিটাল কত হবে? 1,25,000, হ্যাঁ কি না? দুজনের ক্যাপিটাল কত হবে বল? 1,25,000। এবার কোন নিশ্চিত ভাগ হবে 1,25,000? 5:3 ডিভাইড বাই 8 ইন্টু 5 কত হলো? 78,125। খুব টাফ লাগলো ব্যাপারটা? আর এটা 3 কত হচ্ছে? 46,875। ব্যালেন্স শিট তোর কমপ্লিট হয়ে গেল, দেখেছিস? ব্যালেন্স শিট কমপ্লিট হয়ে গেল। এবার চলে আয়, কোথায় চলে যাবি বলতো? এবার কোথায় যাবি বল? এই বল দেখি, তুই বল, করেছিস তো? এই যে ক্যাপিটালটা কোথায় বসবে? ব্যালেন্স শিট কোথায় বসবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে। কোথায় বসবে ক্যাপিটাল অ্যাকাউন্টে? টু ব্যালেন্স শিট। টু ব্যালেন্স শিট লেখ, টু ব্যালেন্স শিট লেখ, টু ব্যালেন্স শিট লেখ, টু ব্যালেন্স শিট। আমরা আগে একটা জিনিস করাতাম, মনে পড়ে? ওয়ার্কিংস লিখতাম, মনে পড়ছে? একটা লিখতাম নিউ ক্যাপিটাল আর এক্সিস্টিং ক্যাপিটাল বলে লিখতাম, করলামই না, সময় বাঁচিয়ে দিলাম। এখানেই ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, এখানে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। যদি তোর বুঝতে অসুবিধা তখন বলবি, তখন ওয়ার্কিং থাকবো, তার আগে ওয়ার্কিংস করা, কারণ ফালতু সময়টা বাঁচাতে হচ্ছে, সময়টা। তাহলে কি হচ্ছে বল? এখানে হচ্ছে 78,125, অজয় লিখবো 78,125। আর ওখানে, আচ্ছা এখানে না তুই যদি ওয়ার্কিংস না করি অ্যাটলিস্ট কিন্তু এখানে দেখিয়ে দিবি, নাহলে কিন্তু ভাববে পাশের জয়টা দেখে ঢুকে দিয়েছিস। এটা 5/8 ছিল, 5:3 ছিল, এখানে 3/8, এটুকু করে দিস, তাহলে ওরা বুঝিয়ে যাবে। আমি বলে দেবো না কিছু ওয়ার্কিংস করতে হবে, কারণ আবার কিছু কিছু টিচার থাকে কি বলতো, বসেই থাকে নাম্বার কাটার জন্য। আমি দেখিয়ে দেবো কি ওয়ার্কিংসটা লিখতে হবে। আচ্ছা 78,125, আর এটা কত হলো বল? 46,800। ঠিক আছে তো? এবার ব্যালেন্সিং কর। অজয়ের ঘরটা আগে লিখবি না, মোটামুটি একটা আইডিয়া করে নে কোন দিকটা বেশি হতে পারে, সেই দিকটা আগে কর। দেখ, ডেবিট দিকে 78 আর 8 মানে 86 হচ্ছে, আর ওইদিকে 92 মানে কেইট দিকে বেশি হচ্ছে, অজয়ের কেইট দিকে বেশি হচ্ছে। কর, কেইট দিকে যোগফল কত বেরিয়েছে? 92,275 পুরো মাইনাস করে। না না, ওরকম ভাবে বললে হবে না। 87,800 যোগ 5,600 কত হচ্ছে? 93,400। তার থেকে তুই ডেবিট দিক বাদ দে, কত হবে? 8,125 মাইনাস 78,125 বাদ দিয়ে কত হচ্ছে? 7,150, তাই তো? ফাঁকা রেখেছিলাম, ডেবিট দিকে 7,150 হলো, দেখিস তো? ডেবিট দিকে লেখ 7,150। কি লিখবি? পরে লিখছি, কি লিখবি পরে লিখছি। 7,150 লিখে রাখ, তারপর কারটা মেলাবি বল এবার। এবার জয়েরটা মেলা, জয়ের কোন দিক বেশি হচ্ছে দেখ। ডেবিটে। ও জয় তো মিলেই গেছে, জয় আর মেলাবো কেন? জয় কেন মিলবো? সম্রাট, সম্রাট ডেবিট দিকে বেশি হচ্ছে বললো। 46 কত হচ্ছে বল যোগ করে? 53,750। ঠিক আছে, তার থেকে মাইনাস করবি কি? ওটা মাইনাস কর, দুটো মাইনাস করে কত হচ্ছে? 43,800 মাইনাস 2,800 কত হচ্ছে? 7,150। খেয়াল করলি একটা জিনিস? দেখ, একটা জিনিস দেখলি? এই দেখ, তোকে দেখাচ্ছি, দেখ কোথায় গেল, এই দেখ। দেখ এখানেও 7,150, এখানেও 7,150, তাহলে ব্যাংকে কোনো এফেক্ট পড়বে? একবার একটা এখানে কি লিখবি? লিখি না, তারপর বুঝতে পারবি। বাই ব্যাংক, এটা হলো বাই ব্যাংক, এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। বুঝলি? একটা বাই ব্যাংক আর একটা টু ব্যাংক, বুঝলি? বাই ব্যাংক আর টু ব্যাংক, তার মানে কি? একবার বাই ব্যাংক মানে টাকা আসছে, আবার টাকা বেরোচ্ছে, তার তো বুঝতে পারলি? এবার অঙ্ক তো মিলে গেল, কিন্তু পরীক্ষার হলে ধর আমি এইভাবে করলাম, যদি আমার পেপার যদি খুব খারাপ পেপার হয়, খারাপ পেপার মানে সেটা কিন্তু এই অঙ্কই ভালো করছি, তা আমি ওয়ার্কিংস না করলেও ওখানে 10-এ 10 দেবে। কিন্তু পেপার ধর খুব ভালো হয়ে গেছে, বাকি সমস্ত অঙ্ক মোটামুটি মিলছে মিলছে মিলছে, তখন দেখে নাম্বার কেটে দেবে। 10-এর জায়গায় ধর 7 ফাত দিয়ে দেবে, বা 7, 7.5 বা 8 দেবে, 2 নাম্বার কেটে দিল। কেন? তুই রাফ করিসনি, ওয়ার্কিংস করিসনি, তখন নাম্বার কাটে। বুঝলি তো? তো আমি দেখিয়েছি ওয়ার্কিংসটা কি করতে পারিস পরীক্ষার হলে, কি করতে পারিস। কি লিখবি? ওয়ার্কিংসে লিখবি বলতো ক্যাপিটাল অফ দ্য ফার্ম, ক্যাপিটাল অফ দ্য, আর একটু লেখ নিউ ফার্ম, ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। কি করে বের করলি? কি রে, মনে পড়ে? বলতে হবে কি করে বের করলি ক্যাপিটালটা? আমাকে বল দেখি, আমাকে বল দেখি, কে বলবি? এই 1,25,000 কি করে বের করলি? অ্যাসেট মাইনাস লাইবিলিটি লেখ, অ্যাসেট মাইনাস লাইবিলিটি লেখ, লিখে দে অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস করে ক্যাপিটাল বের করলি। ঠিক আছে, অ্যাসেট মাইনাস লাইবিলিটি করে ক্যাপিটাল বের করলি, ঠিক আছে স্যার? অ্যাসেট মাইনাস লাইবিলিটি করে ক্যাপিটাল বের করলে অ্যাসেট কত বেরোলো বল? অ্যাসেট, তুই যদি লিখতে পারিস তো খুব ভালো হয়, লিখবি যে স্যার ক্যাশ অ্যান্ড ব্যাংক, তারপর কি ছিল একটা নাম বল? ক্যাশ অ্যান্ড ব্যাংক, তারপর কি ছিল বল? ডেটার্স, এগুলো লিখতে থাক, লিখতে থাক। ডেটার্স প্লাস স্টক প্লাস প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি প্লাস ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ঠিক আছে? এই করা ছিল। মাইনাস কি ছিল? ক্রেডিটার্স
মাইনাস কি ছিল? জয়েস লোন, জয়েস লোন, আর একটা ছিল আউটস্ট্যান্ডিং লিগাল চার্জেস ছিল একটা, না? আউটস্ট্যান্ডিং লিগাল চার্জেস, ঠিক আছে? টাকাগুলো লিখতে হবে, ধীরে ধীরে লিখতে হবে। ক্যাশ অ্যাট ব্যাংক 21,500, ডেটার্স এগুলো সব দেখে দেখে লিখতে হবে। ডেটার্স কত ছিল? 23,750। স্টক কত ছিল? স্টক 32,000। প্ল্যান্টের মেশিনে কত ছিল? 37,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত ছিল? 1,38,000। এগুলো সব যোগ বিয়োগ। কেইটার্স কত ছিল? দেখ, কেইটার্স 41,400। জয়েস লোন কত ছিল? 85,200। আর আউটস্ট্যান্ডিং লিগাল চার্জেস কত ছিল? 650। যোগ বিয়োগ করে হয়েছিল 1,25,000। ঠিক আছে, বুঝতে পারলি তো? এটা দেখাতে হবে, তাহলে দেখালে না ঠিক আছে, এ তো টোকে নিয়ে জানে ব্যাপার। ঠিক আছে, তো 1,25,000 হয়ে গেল। এবার কি লিখবো? কারা কারা ছিল বিজনেসটা কন্টিনিউ করছিল বল? অপূর্ব, লিখবো অপূর্ব, এখানে লিখবে অপূর্ব ক্যাপিটাল। কত লিখবি? 1,25,000 ইন্টু 5/8 করে যেটা বেরিয়েছিল লিখবো। আর কি ছিল? সম্রাট 1,25,000 ইন্টু 3/8। ঠিক আছে, তাহলে কত কত বেরিয়েছিল বল? 78,125, 46,812। 78,125, 46,812। এটা তোকে লিখবি, বুঝতে পারলি ব্যাপারটা? পুরো ফুল মার্কস যে কিভাবে তুলতে হবে লিখে দেখাতে হবে। বুঝে গেল তো? ক্লিয়ার? আর একটা কথা, এই যে এখানটায় লিখলি না ব্যাংক, লিখলি না ব্যাংক, এই যে বাই ব্যাংক টু ব্যাংক, এখানটায় না ব্যাকেটে লিখে দিবি ব্যালেন্সিং ফিগার। এখানে ব্যাকেটে লিখে দিবি ব্যাংকে ব্যালেন্সিং ফিগার। কি করে বেরোলো? ব্যালেন্সিং ফিগার করে বেরোলো। বুঝলি অঙ্কটা? কত টাইম লাগলো না অঙ্কটা করতে? বড় অঙ্ক না এটা, একটু মানে যেই অঙ্কটা বোঝানোর অঙ্ক সেই অঙ্কটা টাইম ধরে 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 করতে হবে। আর যেই অঙ্কটা না ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যাবে, ফটাফট করে করে অঙ্কটা মিলে গেল, এটা ভালো অঙ্ক। এবার দেখ, এই অঙ্কটা কি তাড়াতাড়ি করে করবো? এই অঙ্কটা সময় নষ্ট করবো না, 5 থেকে 6 মিনিটের অঙ্ক না, এই অঙ্কটা কি বোঝানোর কিছু নেই। শেয়ার 5 এর অঙ্কটা কি বলেছে দেখ, P2D Limited invited application, ঠিক আছে, for 12,000 shares of rupees 100 each to be issued at a premium of 10% payable as follows। মানে এই কোম্পানি 12,000টা শেয়ার বেচতে চায়। রেট গুলো বলছে অ্যাপ্লিকেশন এত, অ্যালটমেন্ট এত, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল এত। কতগুলো ফর্ম জমা পড়েছে? 10,000টা ফর্ম জমা পড়েছে, ঠিক আছে তো? 10,000টা ফর্ম জমা পড়েছে, তাহলে জার্নাল করবো, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। প্রথম জার্নাল লেখ। কত দাগ নাম্বার কত রে ভাই? দাগ নাম্বার 5। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কতগুলো ফর্ম জমা পড়েছে? ও কোম্পানি 12,000টা শেয়ার বেচতে চায় কিন্তু 10,000টা ফর্ম জমা, যেটা আন্ডার সাবস্ক্রিপশন অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো? 10,000 ইন্টু 25 মানে কত হবে? 2.5 লাখ টাকা। তারপর কি হবে? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোম্পানিতে 10,000টা ফর্ম জমা পড়েছে, তা কোম্পানি শেয়ার বেচতে চাইছে 12,000, শেয়ার দেবে কত? যতগুলো ফর্ম জমা পড়ে ততগুলো শেয়ারই দেবে। এটাও 2.5 লাখই হবে। নেক্সট, কোম্পানি এবার শেয়ারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইবে। লেখ শেয়ার
allotment account debit to share capital account to securities premium। ঠিক আছে, তাহলে কতগুলো শেয়ার? 10,000টা শেয়ার। অ্যালটমেন্ট কত করেছিল? 50 টাকা। কত হবে? 5,00,000 টাকা। তাই তো? ঠিক হচ্ছে তো? আর এখানে দেখ তো প্রিমিয়াম কত টাকা বলেছে, একটু কোশ্চেনটা পড়ে নে। 10% প্রিমিয়াম 10 টাকা, মানে 40 আর 10। ক্যাপিটালে হবে 4,00,000 টাকা। ক্যাপিটালে হবে 10,000 ইন্টু 40 4,00,000, আর প্রিমিয়ামে 10,000 ইন্টু 10 1,00,000। ক্লিয়ার হয়ে গেছে এটা? এবার অ্যালটমেন্ট টাকা রিসিভড হবে, পুরো টাকাটাই পেয়ে যাবো, মানে অ্যালটমেন্টে কোনো ফেল নেই। লিখবো কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। 5,00,000 5,00,000। এবার কটা কল ছিল অঙ্কে? একটাই কল ছিল। এবার কোম্পানি কলের টাকা চাইছে। লিখবো শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। লিখবি কি? শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 10,000টা শেয়ার কত করে? 35 টাকা করে। $3,50,000 হয়ে গেল। এবার একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা ফেল করেছিল। দেখ, একজন শেয়ার হোল্ডার, সে কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি? 100টা শেয়ার টাকা দিতে পারেনি। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। 3,50,000টা শেয়ার হয়েছে। 3,50,000 টাকা। কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি? 100টা। 100টা শেয়ার 35 টাকা করে, মানে কত হচ্ছে? 3,500। তাহলে কত হচ্ছে? 3,46,500। এবার এবার কি বলেছে? এবার বলছে এই 100টা শেয়ার ফরফিট করতে হবে। ফরফিট, তো ফরফিটের জার্নাল জানিস তুই? লেখ শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 100টা শেয়ার 100 টাকা করেই হবে, মানে কত? 10,000 টাকা। টু কলসিন এরিয়ার অ্যাকাউন্ট কত হবে? কলসিনের কত করে ছিল বল? মানে কলসিনের তো ডেবিট 3,500 ছিল, 3,500 কে এইটা বসিয়ে দিবি। টু শেয়ার ফরফিটেড কত হবে? 6,500। এবার রিইস্যু করো, কতগুলো শেয়ার রিইস্যু করে? 60টা শেয়ার রিইস্যু করে টাকা আসছে। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 60টা শেয়ার রিইস্যু করে কত টাকা করে পাচ্ছি? 90 টাকা করে। 60 ইন্টু 90 লেখ। 5,400। পেলাম আমরা 10 টাকা করে। লিখবো শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট 600 টাকা। শেয়ার ক্যাপিটাল কত হবে? 6,000 টাকা। লাস্ট জার্নাল কি লিখবো? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ফরফিটেড ক্রেডিট কত ছিল? 6,500। কতগুলো শেয়ার? 100টা শেয়ারের জন্য, তাহলে 50টা কত? 90টা শেয়ার বিক্রি করছি। কতগুলো শেয়ার বিক্রি করছি? 60টা শেয়ার, সরি 60টা শেয়ার। 60টা শেয়ারের জন্য কত হবে? মাইনাস ফরফিটেড ডেবিট 600।
6500 বাই 100 ইন্টু 60, 3900 মাইনাস 600 কত হচ্ছে 3300। এই হয়ে গেল অঙ্ক। এর সঙ্গে অরে কি থিওরি দিয়েছিল? দুটো থিওরি দিয়েছিল, ইকুইটি শেয়ারের সঙ্গে প্রেফারেন্স শেয়ারের পার্থক্য আর শেয়ারের সঙ্গে ডিবেঞ্চারের পার্থক্য। এইবার কি বলেছে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ অর্ঘ্য, সৌরভ অ্যান্ড দুর্য, ঠিক আছে, শেয়ারিং প্রফিটস, ঠিক আছে, অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 6:5:3, তিনজন মিলে বিজনেস করছিল। মানে দেখ অঙ্কটা কিছু নেই অঙ্কটার মধ্যে, 4টে পার্টনার দিয়েছে, এটাই আমার সবচেয়ে খারাপ লাগলো। এমনি জায়গা ধরে না, আরো 4টে পার্টনার দিয়ে দিচ্ছে, এটাই একটা সবচেয়ে বাজে জিনিস। ঠিক আছে, তো 3টে পার্টনার ছিল, এখন 4টে পার্টনার করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে কি করছে, তিনজন মিলে বিজনেস করছিল, ব্যবসায় নতুন একজন পার্টনার অ্যাডমিট করেছে, তার নাম হচ্ছে সৌজন্য, ঠিক আছে। তো যাই হোক, তো দাগ কেটে নিয়ে আগে আমরা কি কি করতে বলছি, একটা ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর একটা হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দাগ নাম্বার কত এটা? 4। প্রথমে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করে নিই আগে। ডেবিট, ক্রেডিট। তো কি এখানে ডিভ্যালুয়েশনে কি কি আইটেম আছে দেখে নিই, আমি বলে দিচ্ছি আগে, মার্কিং করে নিই। 2 নম্বরটা পুরোপুরি ডিভ্যালুয়েশনের আইটেম, 3 নম্বরটা ডিভ্যালুয়েশনের আইটেম, 4 নম্বরটা ডিভ্যালুয়েশন আইটেম, ঠিক আছে। এই 3টে ডিভ্যালুয়েশন আইটেম, চল 3টে আইটেম করে নিই, 3টে আইটেমই করি আগে, তারপর ডিভ্যালুয়েশন গুলো করে নিই আগে। বলছে ফার্নিচার রিটেন ডাউন বাই 920, মানে ফার্নিচার ভ্যালু কত কমে গেছে? 920। তাহলে ফার্নিচার অ্যাসেট কমে গেলে কোন দিকে লিখতে হয়? ডেবিট দিকে। লেখ টু ফার্নিচার অ্যাকাউন্ট 920। নেক্সট কি বলেছে? বলেছে স্টক ডেপ্রিসিয়েটেড বাই 10%, স্টক ছিল কত? 29,400 টাকা স্টক ছিল, এখন 10% ডেপ্রিসিয়েশন হয়েছে, তাহলে কি লিখবো? টু স্টক অ্যাকাউন্ট 29,400 10%, 2,940। তাহলে আমাদের কোন অ্যাডজাস্টমেন্ট হলো? 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট হলো। 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছে প্রভিশন ফর, বলছে আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল, ঠিক আছে। এটা হচ্ছে এমন একটা লাইবিলিটি যেটা লাইবিলিটি ছিল না, মানে আনরেকর্ডেড লাইবিলিটি। তাহলে লাইবিলিটি যদি বাড়াস, লাইবিলিটি যদি বইতে দেখাস, লাইবিলিটি বইতে দেখানো মানে তোর লসের সমান, তুই ডেবিট দিকে লিখবি, ডেবিটে লিখবি 1320 টাকা। টু আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল অ্যাকাউন্ট। নেক্সট কি বলেছে? বলছে কি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রিটেন আপ টু 65,100, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 50,400, তোকে দেখাতে বলছে 65,100, তাহলে কত? 14,700। তার মানে ল্যান্ডের ভ্যালু কত বাড়াতে হচ্ছে? 14,700। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লেখ 14,700, কেইট দিকে লেখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট বলে 14,700 টাকা। হ্যাঁ, ওটা তো দেখিয়ে দেবে কি করে হলো 14,700। 65,100 মাইনাস 50,400, ব্যালেন্স শিট টেনে দে, কেইট দিকে বেশি হচ্ছে 14,700, তার থেকে মাইনাস করে কত কত মাইনাস করবো? 920 টাকা, মাইনাস করবো 2940, মাইনাস করবো 1320, কত হচ্ছে? 9520, 9520, ঠিক আছে। কি লিখবো এটা? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু পার্টনার্স ক্যাপিটাল, অর্ঘ্য, সৌরভ আর তুর্য, অর্ঘ্য, সৌরভ, তুর্য,
9,520 রেশিও কি ছিল রে? ওল্ড রেশিও দেখ কোশ্চেন পর। 6:5:3 6/14 5/14 3/14 কর ভাগ 14 ইন্টু 6 কত হচ্ছে? 4,080। এটা কত হচ্ছে? 3,400। আর এটা 2,040। কত? 4,080 3,400 2,040। আচ্ছা দেখ তো কিছু অ্যান্সার দিয়েছে অঙ্কে? রিভলিউশন কি মিলেছে ওদের সঙ্গে আমাদের? হ্যাঁ মিলে গেছে, রিভলিউশন মিলে গেছে। এবার পার্টনার্স ক্যাপিটালটা করবো। এখানে লেখ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডেবিট সাইড, ক্রেডিট সাইড। তো লেখ এখানে কি কি ছিল পার্টনারদের নাম দেখে একটা করে। AST, AST, তাই তো? আচ্ছা অর্ঘ্য, বানানটা ভুল লিখেছে, সৌরভ হবে না? হ্যাঁ সৌরভ বানান ভুল। অর্ঘ্য, সৌরভ, তুর্য। অর্ঘ্য, সৌরভ, তুর্য। আর কি ছিল? সৌজন্য না? সৌজন্য এস যে করে দিই, বুঝিস তো? অর্ঘ্য AR, সৌরভের SOU, তুর্য TU। তাহলে ব্যালেন্স গুলো বসাই। অর্ঘ্য 39,900 লেখ বাই ব্যালেন্স BD। সৌরভের কত ছিল? সৌরভের 33,600। সূর্যর কত ছিল? 16,800। আচ্ছা এই আমরা করলাম না, রিভলিউশন বের করলাম না, টু পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল কে 8 দিকে লেখ। বাই রিভলিউশন অ্যাকাউন্ট বলে 4080 3400 2040। নেক্সট অ্যাডজাস্টমেন্ট গুলো দেখি। ব্যবসার যে নতুন পার্টনার ও ক্যাপিটাল নিয়ে এসছে কত? 16,000 টাকা। ঠিক আছে, তাহলে কি লিখবি? বাই। আচ্ছা ব্যালেন্স শিটে ক্যাশ লেখা ছিল না ব্যাংক লেখা? ব্যাংক, তাহলে লিখবি বাই ব্যাংক। অঙ্কটা তো এখনো পর্যন্ত টাফ ছিল না। টাফ ছিল অঙ্কটা? ছিল। এই অঙ্কটা 10 নম্বর দেওয়া উচিত এই অঙ্কটা। কেন? এই বারবার ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। কি লিখবো? অ্যামাউন্ট ব্রট ইন। বল নতুন পার্টনার কত এসছে সৌজন্য? ক্যাপিটাল 16,000 টাকা লিখে দিলাম। এবার কি বলেছে? তাহলে 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার দেখ 5 নম্বর পয়েন্ট, ভ্যালু অফ গুডউইল ফিক্সড 8,820। তাহলে ওয়ার্কিংস কর। ওয়ার্কিংসে কি লিখবি? প্রিমিয়াম ফর গুডউইল। কত হবে? 8,820 মধ্যে ওর শেয়ার কত? 1/8 কর। 1/8 করে দেখ। 1102.5 মানে 03 করে দে। ঠিক আছে, নতুন পার্টনার প্রিমিয়াম। এখানে অনেক সময় না কোশ্চেনে বলে দেয় যে আগের দিন একটা অঙ্ক করলাম, নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে পেরেছি কি পারেনি বলে দেয়। এখানে কিছু না সেরকম বলেনি, বুঝেছিস তো? তাই আমি ধরে নিতে পারি যে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পেরেছে, প্রিমিয়াম আনতে পেরেছে। আর নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে পারে, কি নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে পারে তাহলে কি হবে তোর? এখানে এই যে এখানে কি হবে? এই যে
নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসে তাহলে কি হবে, বিজনেসের ক্যাশ বেড়ে যায়, ক্যাশের ব্যালেন্স বেড়ে যায়। আর এটা ভাগ করে নেবে টাকাটা কারা, পুরোনো পার্টনাররা ভাগ করে নেবে কোন রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও। যেহেতু অঙ্কে নিউ রেশিও বলে দেয়নি, তাহলে ওল্ড রেশিও কত ছিল, 6:5:3, এটাই স্যাক্রিফাইসিং রেশিও। এই যে অ্যামাউন্ট বট ইনের নিচে লেখ পিএফজি, প্রিমিয়াম ফর গুডউইল, কত কোন ভাগ করবো, 6:5:3 তে। কর দেখি, 1103 টাকা ডিভাইডেড বাই 14 × 6 কত হচ্ছে, 472, মানে 473 হবে। তারপর হচ্ছে তোর 393, মানে 394, আর 3 কত হচ্ছে 236। জাস্ট একটু ক্যালকুলেট করে নে দেখ এটা ঠিক আছে। 3 আর 4 7 আর 6 13, আমাদের টোটাল কত ছিল লাস্টে, 13, ঠিক আছে। তিনটে যোগ করে 1103ই হলো। এটা দেখে নিতে হয় হচ্ছে কি, লিখে দে। এত ঠিক আছে তো, কি রে, এত ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটার ভ্যালু বল কত বেরিয়ে 473 লিখেছি, তারপর লিখেছি 394 লিখেছি, আর লিখেছি 236, তুই লিখে দিয়েছিস। আর কি ছিল, লাস্ট পয়েন্ট বলেছিল 6 নম্বর পয়েন্ট, ড্যাট দ্য ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার, পুরোনো পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করবো অন দ্য বেসিস অফ নতুন পার্টনার ক্যাপিটাল দিয়ে, ঠিক আছে তো। তাহলে সবার প্রথমে এই অঙ্কটা করার জন্য আগে নিউ রেশিও বের কর, আগে নিউ রেশিও বের করে, আগে নিউ রেশিও বের কর, হেডিং দে নিউ রেশিও। কি লিখতাম প্রথমে লিখতাম পার্টনার, তারপর লিখতাম ওল্ড, তারপর লিখতাম নিউ। পার্টনারদের নামগুলো দেখতো, প্রথমের নাম কি ছিল, অর্ঘ্য, তারপর ছিল সৌরভ, তারপর ছিল তুর্য, তারপর সৌজন্য। নতুন পার্টনার শেয়ার করা ছিল 1/8, তা নিউতে লিখলাম 1/8, তাহলে রইলো কত, 1 থেকে 1/8 বাদ দিলে 7/8, তাই তো। তা তার আগে দেখ ওদের রেশিও কত ছিল, 6:5:3, তাহলে 6/14, 5/14, 3/14, তাহলে এটা 7/8 6/14 কত হবে, 6×7=42, 14 × 8 করলে কত হয়, 112, 42/112, তারপর 7/8 5/12, সরি 5/14, তাহলে কত হচ্ছে 35/112, লাস্ট 7/8 3/14 কত হচ্ছে 21/112। তাহলে এটা আগে ঠিক কর, 42/112, 35/112, 21/112, আর এখানে 1/8, কি হয় 14 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে রেশিও কত হচ্ছে 42:35:21:14, তাহলে 7 দিয়ে করলে কত হবে, 7 দিয়ে করলে 6×7=42, 5×7=35, 3×7=21, 7×2=14, 6-5-3-2, রেশিও হচ্ছে 6-5-3-2, 6-5-3-2 হয়ে গেল। এবার কি লিখতাম, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, কি লিখবো, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম লিখেছিস। এবার লেখ অন দ্য বেসিস অফ, সৌজন্য's ক্যাপিটাল, সৌজন্যর ক্যাপিটাল উপর বেস করে করব। তাহলে সৌজন্যর ক্যাপিটাল কত ছিল কোশ্চেনে, 16,000 টাকা বলেছিল, আর রেশিও কত, শেয়ার ছিল 1/8, 1/8 যদি 16,000 হয় তাহলে এক কত, 16,000 × 8 করে দেখ কত বেরোচ্ছে, 1,28,000, ঠিক আছে। হয়েছে তো, করলি। নেক্সট লে কি লিখবো, এবার ক্যাপিটাল অফ, সবার ক্যাপিটালটা বের কর, নইলে ক্যাপিটাল অফ অর্ঘ্য, 1,28,000 ইন্টু কত হবে, নিউ রেশিও বের করলাম, এই যে 6-5-3-2, 6-5 11, 11-3 14, 16, 6/16 ইন্টু 6/16 হবে, করবি হ্যাঁ। অর্ঘ্যর পর কি ছিল, সৌরভও করবি, 1,28,000 ইন্টু 5/16, তুচ্ছ কত হবে, 1,28,000 3/16 কত হচ্ছে করে দেখবি। আর কি ছিল, সৌজন্য, 1,28,000 ইন্টু 6-5
11, 11 3 14 2 16, 2/16 করে দেখ কত বেরোচ্ছে সবারটা। 1,28,000 ডিভাইড বাই 16 ইন্টু 6 কত হচ্ছে? 48,000। 40,000 5 40,000। 40 3 24,000। 2 16,000। ওখানে বসিয়ে দে। কোথায় বসবো? এটা টু ব্যালেন্স সিটি, বুঝতে পারছিস তো? একই রকম দেখি, অঙ্কটা একই রকম হচ্ছে। জাস্ট তুই দেখবি রিটার্ন ক্যাপিটালটা কি করে বের করলাম আর এখানে ক্যাপিটালটা কি করে বের করলাম। টু ব্যালেন্স সিটি লেখ ওখানে। দেখতো ওরা মনে অ্যান্সার দিয়েছিল, তাকে ব্যালেন্স সিটিটা কি মিলে যায় ওর সঙ্গে? হ্যাঁ মিলে যেত। টু ব্যালেন্স সিটি কত ছিল? প্রথমটা 48,000, হুম। তারপর 40,000, হ্যাঁ তারপর 24,000, তাও 16,000। তারপর 16,000 বসিয়ে দে। এবার ব্যালেন্স কর। দু সাইড ট্যালি করবি, ট্যালি করে আগেরটা যেমন করলাম রিটায়ারমেন্ট, এবং ব্যালেন্সিংটা কর। দেখ অর্ঘ ডেবিটে 48, আর কেইটে কত হচ্ছে? কেইট দিকে যোগ কর, একজন যোগ কর। কেইট দিকে কম হবে। স্যার আপনি রিজার্ভ করুন। রিজার্ভ ছিল নাকি অঙ্কে? দাঁড়া। আমি তো করেই দিয়েছি। ও আচ্ছা, দাঁড়া, আমরা কি কি করেছি? ও হ্যাঁ, ঠিক তো। রিজার্ভ ছিল 7,000 টাকা। রিজার্ভটা ভাগ করা হয়নি, সরি সরি, রিজার্ভটা ভাগ করা হয়নি। লেখ বাই রিজার্ভ 7,000 টাকা ভাগ করতে হবে 6:5:3 তে ভাগ কর। 7,000 ডিভাইড বাই 14 ইন্টু 6 কত হয়েছিল রে? 3,000। রিজার্ভ কত হয়েছিল? 3,000, 2,500, 13,000। 3,000, 2,500, 13,000। অর্ঘ যোগ কর, অর্ঘ ক্রেডিট দিক যোগ কর, দেখ কত কি বেরোচ্ছে। 48,453। কোন দিক? ক্রেডিট দিকে? হ্যাঁ লিমিটে বেশি। ডেবিট দিকে 48,000, এখানে 48,000 লেখ। 48,000 থেকে কত বাদ দিতে বলি? 47,453। হুম। 547। 547 টাকা। একই রকম ভাবে আমরা সৌরভের ঘরটা করবো। সৌরভের ক্রেডিট দিকে যোগফল কত? 33,600 যোগ 3,400 লিমিটে বেশি। যোগ 394 যোগ 2,500। ডেবিট দিকে যোগফল হবে হচ্ছে 40,000, সেটাই আবার ক্রেডিট দিকে লিখবো। 40,000 থেকে আমাদের যেটা বেরোলো করে দেখ, মানে ব্যালেন্স হচ্ছে 106 টাকা, এদিকে ব্যালেন্স হচ্ছে 106 টাকা। এবার সূর্যর ক্রেডিট দিকে বেশি, তাই তো? ক্রেডিট দিকে 16,800 যোগ 2,040 যোগ 236 যোগ 1,500 কত হচ্ছে? 20,576। লিমিটে বেশি। ডেবিটে বেশি হচ্ছে, ডেবিটে বেশি হচ্ছে। হুম। 24,000, 24,000 থেকে 20,576 বাদ দেবো, 3,424, তাই তো? হুম। আর ওটা তো দু সাইড ট্যালি হয়ে গেছে। হুম। 16,000, 16,000। ওরা কোশ্চেনে বলেছে যে যত টাকা ব্যালেন্স বেরোবে, আমরা আগের অঙ্কগুলো ক্যাশ ব্যাক দিয়ে মেলাচ্ছিলাম, বলছে এখানে তুমি কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে মেলাও, কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে কি লিখবো? বাই কারেন্ট অ্যাকাউন্ট, আর কিছু না, লিখবো বাই কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? এই ব্যাংক লিখে দিয়েছিলি না? এটা কারেন্ট অ্যাকাউন্ট লিখতে বলেছে। বললে তোকে কোটাই করতে হবে, ওরা বলে দিয়েছে। দেখ পেয়েছিস কোথায় কোথায় বলেছিল ওরা? এটা দেখে মনে হচ্ছে এটা 6 নম্বরের অঙ্ক? না। দেখে 10 নম্বরের অঙ্ক মনে হচ্ছে, কেননা এটা ব্যালেন্স শিট করতে দিলে তো। আচ্ছা, এইটা কোথায় বসবে ব্যালেন্স শিটে? এখন লাস্ট পয়েন্টে বাকি সব পয়েন্ট পেরিয়ে যাবে। এটা ব্যালেন্স শিটে অ্যাসেটে বসবে, কারেন্ট অ্যাকাউন্ট বলে। এই যে 3টে কারেন্ট অ্যাকাউন্ট হলো না, অর্ঘ্যর কারেন্ট অ্যাকাউন্ট, তারপর ওর নাম কি ছিল বল? সৌরভের কারেন্ট অ্যাকাউন্ট, তুর্যর কারেন্ট, সব ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে হবে। যেহেতু ক্রেডিট দিক তাই অ্যাসেট, আর ডেবিট দিক হলে লাইবিলিটি সাইডে হবে। হয়ে গেল অঙ্কটা? হ্যাঁ বল। লেনদেন হ্যাঁ, লেন্দি তো আছে। দুটোই ক্যাপিটাল ছিল।
সময় লাগে আচ্ছা দেখ, এবার কি করবো, ডিবেঞ্চারের অঙ্কটা করবো, তাই তো? 3-এর দাগের অঙ্কটা দেখ, সম্রাট সোজা আছে, বাকি 3টা অঙ্ক একদম সোজা, 3টা অঙ্ক সোজা আছে। মানে এই পেজে কঠিন কি অঙ্ক ছিল? শুধু অ্যাডমিশনের ডিটারমিনেন্ট, বাকি কিছু কঠিন ছিল না। ক্যাপিটালাইজেশন ছিল বলুন টাইমের আচ্ছা দেখ, সম্রাট লিমিটেড পারচেস অফ মেশিনারি ওয়ার্থ রুপিস, এই তো কমন অঙ্ক, এই তো ইয়ারের অঙ্ক তুলে দিয়েছে। মেশিন কিনেছে 1,99,500 টাকা দিয়ে, অ্যান্ড ইস্যুড ডিবেঞ্চার টু দ্য ভেন্ডার অ্যাজ পারচেস কনসিডারেশন, ঠিক আছে তো? আচ্ছা, পাস নেচারাল জার্নাল এন্ট্রিজ ইন দ্য ফলোইং টু সিচুয়েশন। কি বলেছে? সিচুয়েশন 1 বলে ডিবেঞ্চারটা যদি আমি পারে ইস্যু করি তাহলে কি হবে, আর ডিবেঞ্চার যদি প্রিমিয়াম ইস্যু করি তাহলে কি হবে? তাহলে চ সম্রাট লিমিটেড অঙ্ক দিই, সম্রাট লিমিটেড। ঠিক আছে তো? দেখ শোন, কত দাগ নাম্বার কত এটা? 3 নম্বর। তাহলে প্রথমে কি করেছে, ইন দা বুকস অফ সম্রাট, ইন দা বুকস অফটার নাম লেখ, ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ সম্রাট লিমিটেড লিখে জার্নাল লিখলাম। কি বলেছে এখানে? ও কি করে, মেশিন কিনেছে, তা মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু কার থেকে কিনেছে? ভেন্ডারের থেকে। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার। ওয়ান লাখ 99,500, 1,99,500, প্রথম জার্নাল হয়ে গেল। এবার যার থেকে কিনেছি মেশিন তাকে পেমেন্ট করবো, তাহলে কি লিখবো? প্রথমটা লিখবো, এবার লিখে নে, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট পার, তাই তো? ডিবেঞ্চার ইস্যুড অ্যাট পার। জার্নাল কি লিখবো? ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট 1,99,500 টু কত পার্সেন্ট ডিবেঞ্চার দেওয়া হচ্ছে? 10%. হ্যাঁ, 10%. 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। দেখে নি তার 10% দেখি, 10% ডিবেঞ্চার দেওয়া হচ্ছে টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, কত? 1,99,500। নেক্সট জার্নাল, তাহলে অঙ্কটা শেষ। ডিবেঞ্চার ইস্যুড একটা প্রিমিয়াম, তো জার্নাল কি হবে? ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট 1,99,500 টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম। ঠিক আছে তো? তো কতগুলো ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে? 1,99,500, 10% প্রিমিয়াম মানে 110। 10% প্রিমিয়াম বলেছিল না 5%? তো 5%. 5% মানে 105 হবে। কতগুলো ডিবেঞ্চার? 1900টা ডিবেঞ্চার। তাহলে 1900টা ডিবেঞ্চার 100 টাকা করে হলে 1,90,000, আর 1900টা ডিবেঞ্চার 5 টাকা করে হলে 9,500। ব্যাস, অঙ্কটা শেষ। ঠিক আছে, ডিবেঞ্চার শেষ। ডিবেঞ্চার সোজা অঙ্ক ছিল, বল ডিবেঞ্চার অঙ্কটা সোজাই ছিল। আগে মনে হচ্ছিল এটাই ছিল। হ্যাঁ, আগে মনে হচ্ছিল এটাই ছিল। এই অঙ্কটা এসেছিল, হ্যাঁ ঠিক। 2 নম্বর, 2 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, 2 এর দাগে কি দিয়েছিল? একটা রাইট শর্ট নোটস ওভার সাবস্ক্রিপশন অফ শেয়ার, ওই পোড়াটা হতে গেলে ওভার সাবস্ক্রিপশন হতে হয়। আমি কালকে একটা নোট দেখবি, আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নোট পাঠিয়েছি না, আমাকে বলছিল একটা পেয়ে ছিল মানে একটা স্কুল করছিল, বুঝিস তো? এই সেকেন্ড স্কুলটার নাম কি বল, বিবি কুন্ডুর? শ্যামবাজার এবি স্কুল। ওই স্কুলে একটা কোশ্চেন বলে, সব কোশ্চেনই মোটামুটি আমাদের অ্যান্সারের মধ্যে লেখা ছিল, বাট একটা কোশ্চেন লেখা ছিল না, পোড়াটা অ্যালটমেন্ট অফ শেয়ার্স। অ্যান্সারটা দিয়ে দিয়েছি, ওটা খাতায় নোট করে নিই, পোড়াটা অ্যালটমেন্ট শেয়ার্স। একদম পুরো নর্মাল ভাষায় লেখা, একদম ইজি ভাষা, বইয়ের ভাষা না, একদম পুরো যে কমন ভাষায় লেখা, একদম কমন ভাষা, একদম তুই যেটা বুঝতে পারলি, একবার পড়ে রিড করলেই
তুই লিখিয়ে দেবো পুরোটা অ্যালটমেন্ট শেয়ারস। তো যাই হোক, এখানে বলছে ওভার সাবস্ক্রিপশন অফ শেয়ারস। ঠিক আছে, আর তোরা যে স্কুলের পেপারগুলো করছিস ওখানে এমসি গুলো বইয়ের মধ্যে রাইট মেরে নিবি। ঠিক আছে, বইয়ের মধ্যে এমসি গুলো রাইট মেরে নিবি। ঠিক আছে, আর এসএ কিউ যেইগুলো এসএ গুলো পড়বি, মানে যে কোশ্চেনগুলো পড়ে মুখস্থ করে খাতায় না দেখে লিখবি, পড়ে মুখস্থ করে খাতায় না দেখে লিখবি। আর যদি কোনো কোশ্চেন লেখা না থাকে সেটা আমাকে বলবি, সেটা নিয়ে লিখিয়ে দেবো। ঠিক আছে তো? আচ্ছা, ওভার সাবস্ক্রিপশন অফ শেয়ারস বলে শর্ট নোটস, আর কি বলছে কলসিন এরিয়া। ঠিক আছে, কলসিন এরিয়া হয়ে গেল। আর একটা কথা দেখ, এটা কিন্তু মাথায় রাখবি। দেখ আমি তোকে বলছি, এইগুলো তো কমন ব্যাপার। তুই ধর যেইগুলো এসে কিউ পড়ে যাবি, দেখা গেল তোর বড় কোশ্চেন চলে আসতে পারে না, বা তুই কোনো একটা বড় কোশ্চেন পড়ে যাবি, সেটা কিন্তু এসে কিউ তো আসতে পারে না। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু মানে তোর প্রযোজ্য, যে কোনো সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। তুই বিজনেস স্টাডিজ বল, তুই ল বল, ঠিক আছে তো, যে কোনো সাবজেক্টের জন্য তুই পড়ে গেছিস বড়, চলে আসতে হবে ছোট, কোনো সমস্যা নেই। যে কোনো ক্লাসেই হয় এটা। আচ্ছা দেখ, অরে কি বলেছে, অরে যে অঙ্কটা দিয়েছে, অঙ্কটা সোজা দিয়েছে, বলছে সুপ্রতিম কোম্পানি লিমিটেড হ্যাজ আ সাবস্ক্রাইব ক্যাপিটাল 1,00,000 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10 ইচ। দ্য ডিরেক্টর ফরফিট, মানে কোম্পানি ডিরেক্টর 1,000টা শেয়ার ফরফিট করবে, হেল্ড বাই অর্ঘ যে শেয়ারগুলো হেল্ড করে 1,000টা শেয়ার, সেই শেয়ারগুলো কেন কেন শেয়ারগুলো ফরফিট, নিশ্চয়ই টাকা দিতে পারেনি তাই ফরফিট করছে। নন পেমেন্ট অফ অ্যালটমেন্ট মানে 4 টাকা, আর কল মানে 3 টাকা। ও অ্যালটমেন্টে 4 টাকা দিতে পারেনি, কলে 3 টাকা, মানে 7 টাকাও দিতে পারেনি। ঠিক আছে তো? আগে এটা কর, প্রথম জার্নালটা কর আগে, 2 এর দাগে 2 এর অরেরটা। কি লিখবো? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত হবে? 1000 ইন্টু 10, 10,000 টাকা। টু কলসিডেরিয়ান কত হবে? 7 টাকা পাইনি ওর থেকে। 1000 ইন্টু 7, 7,000। টু শেয়ার ফর পিরিয়ড কত হবে? 3,000 টাকা। হয়ে গেল। নেক্সট জার্নাল। এবার এবার কি বলেছে, এবার 1000টা শেয়ারটা ফরফিট হলো, তার মধ্যে ওই শেয়ারগুলো রিইস্যু হয় 9 টাকা করে। দেখো সোজা অঙ্ক দিয়ে, একদম সোজা অঙ্ক, পাতি অঙ্ক দিয়েছে। 1000টা শেয়ার রিইস্যু করবো, কত টাকা করে বল? রিইস্যু কত টাকা করে বলেছে? 9 টাকা। তাহলে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1000 ইন্টু 9, 9,000। তারপর লিখবো শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট 1000 ইন্টু 1,000 টাকা। টু শেয়ার ক্যাপিটাল 10,000 টাকা। লাস্ট জার্নাল। শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ফরফিটেড ক্রেডিট কবে ছিল? 3,000, আর ডেবিট ছিল 1,000। তার বাদ দিয়ে কত হলো? 2,000। অ্যান্সার দিয়েছে মনে হয় না? দিয়েছে অ্যান্সার। শেষ। লাস্ট অংশ করবো। আমি এখানে একটা দেখলাম, এসে কি চোখে পড়লো, বলতে পারবি? জাস্ট চোখে পড়লো বলে বলছি। একটা মিক্সড রেশিওর এক্সাম্পল বলতে পারবি? তুই পড়ে যা না পড়ে যা, আমি তোকে ট্রিক্স বলে মিক্স রেশিও বোঝার কি নিয়ম। না, ব্যালেন্স রেশিও, মিক্স রেশিও কাকে বলে? ব্যালেন্স শিট রেশিওতে কি? আরে ব্যালেন্স শিট রেশিও কি? কারেন্ট রেশিও। ব্যালেন্স শিট রেশিও কাকে বলে জানিস? কাকে বলে? আমরা রেশিও করলে উপরে একটা নিউমারেটর লিখতাম, দেখ আমি তোকে বলে দিচ্ছি ব্যাপারটা বুঝে নে। কোশ্চেন পড়ে বোঝা যায় মিক্স রেশিও। দেখ, মানে যে কোনো রেশিও কি হয়? রেশিওর উপরে একটা নিউমারেটর থাকে আর নিচে ডিনোমিনেটর থাকে। ঠিক আছে তো? ব্যালেন্স শিট রেশিও কাকে বলে? নিউমারেটরেও ব্যালেন্স শিটের আইটেম থাকবে, ডিনোমিনেটরেও ব্যালেন্স শিটের আইটেম থাকবে। যেমন কারেন্ট রেশিও, উপরে কারেন্ট আছে, নিচে কারেন্ট লেভেল, বুঝতে পারলি? ব্যালেন্স শিট রেশিও হচ্ছে কারেন্ট রেশিও। কিন্তু মিক্স রেশিও কি? একটা ব্যালেন্স শিটের আইটেম থাকবে, ঠিক আছে তো, আর একটা ধর প্রফিট লসের আইটেম। স্টক টার্নওভার রেশিও বলতে পারিস, কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। ডেটর্স টার্নওভার রেশিও বলতে পারিস। কে মানে তোর পড়তে হবে না যে তুই কোথায় তুই খুঁজেই যাবি বইতে, হয়তো বইতে লেখা নেই। তুই তোকে বলে দেব, ট্রিক্সটা বলে এটা কি করে বুঝতে হয় মিক্স রেশিও। অপারেটিং রেশিও হয়, দেখ তো অপারেটিং রেশিও অপারেটিং প্রফিট বাই সেলস, না অপারেটিং রেশিও হবে না, অপারেটিং রেশিও হবে না। তো অপারেটিং রেশিও কি মিক্স রেশিও? না, অপারেটিং রেশিও কিন্তু মিক্স রেশিও না। ঠিক আছে, অপারেটিং রেশিও নেট প্রফিট রেশিও কি? নেট প্রফিট বাই সেলস হচ্ছে না। ঠিক আছে তো? তো এটা তোকে মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি? যেটা বললাম ভালো উদাহরণ, ডেটর্স টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও, ক্রেডিটর্স টার্নওভার রেশিও, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, আর এনি কাইন্ড অফ টার্নওভার রেশিও বলতে না, বলতে হয়ে যাবে। ঠিক আছে তো?
আচ্ছা তাহলে বোঝা গেল, জাস্ট একটু চোখে পড়লে দেখ এখানে একটা কোশ্চেন দেখলাম তাই আমি বললাম। আচ্ছা আর একটা কোশ্চেন টুক করে চোখে পড়লো যে হয়তো সাজেশনে লেখানো নেই, মানে যে নোটে লেখাও নেই, একটা এইগুলো তুই পড়বি বাড়িতে। কি বললাম, এই যে এইখানে যে এসে আছে না, তুই এখন চোখ বোলাবি, কোনো পয়েন্ট তোর কাছে লেখা নেই, এইগুলো পড়ে পড়ে লিখবি। কি বলছিস তো, পড়ে পড়ে লিখবি, কারণ এগুলো দরকার। এই এখানে এমন একটা কোশ্চেন দেখলাম কি, যে একটা কন্টিনজেন্ট লাইবিলিটির উদাহরণ দাও। তো কন্টিনজেন্ট বলতে কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে জানিস তো? কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে বলে? আমি একটা উদাহরণ বলছি, বিল রিসিভেবল ফর ডিসকাউন্টেড, ঠিক আছে? বিল রিসিভেবল ফর ডিসকাউন্ট, আমি তোকে এক্সাম্পল বুঝিয়েছি, কন্টিনজেন্ট লাইবিলিটি একটা এক্সাম্পল বলে দিচ্ছি। দেখ আজকে ধর আমি তোর কাছে টাকা পাই, আজকে আমি আয়ুষের কাছে টাকা পাই, ঠিক আছে? ধর আজকে আমি আয়ুষের কাছে আমি ৫,০০০ টাকা পাই, বুঝতে পেরেছো? ওর কাছে আমি ৫,০০০ টাকা পাই, ঠিক আছে? এবার ধর গল্পটা বহুত ভালো করে, এটা কিন্তু বুঝি ওই কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে বলে। আজকে আমি ৫,০০০ টাকা পাই, আমি বললাম তুই টাকাটা কবে দিবি? ও বললো আমাকে ৩ মাস পর টাকা দেবে, ঠিক আছে? আনলাম ঠিক আছে ৩ মাস পর টাকা দিবি। আমি কি করব? আমি কি গ্যারান্টি টাকা পাবো? এই দেখ আমি ওকে আজকে একটা লেটার লিখলাম, চিঠি লিখলাম, চিঠি লিখে বললাম আমি তোকে ৫,০০০ টাকা পাই, তুই আজকে ৩ মাস পর টাকাটা দিবি। তো আমি চিঠিটা লিখে ওকে দিয়ে দিলাম, ও চিঠিটা সাইন করে আমাকে দিয়ে দিল। চিঠি যখন সাইন করে আমাকে দিয়ে দিল, সেটা আমার কাছে কি হয়ে গেল? বিল রিসিভেবল, কারণ বিলটা আমি অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে তো? ৩ মাস পর ওর কাছে চিঠিটা দেবো, কাগজটা বিলটা দেবে, ও বিলটা দেখে আমাকে টাকাটা দিয়ে দেবে। ৩ মাস পর কোন সমস্যা নেই। কিন্তু যেটা সমস্যা এই টপিকে বোঝার জন্য, আমি টাকাটা ওর থেকে ৩ মাস পর পাবো, কিন্তু আমার টাকাটা আজকেই লাগবে। আজকে আমাকে টাকাটা কে দেবে? ওই চিঠিটা নিয়ে আমার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তার বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট, এই বন্ধন ব্যাংকে চিঠিটা ধরানো। বললাম যে আমার একটা পার্টি আছে, পার্টির কাছে ৩ মাস পর আমি ৫,০০০ টাকা পাবো। ঠিক আছে? কিন্তু টাকাটা আমার আজকেই দরকার। তার মানে ওই বিলটা আমি আজকে ব্যাংকের কাছে বিক্রি করে দিলাম। ব্যাংকের কাছে বিক্রি করে দিলাম। ব্যাংক আমার থেকে কি নেবে? ব্যাংক আমাকে ৫,০০০ টাকা দেবে? আজকে ৫,০০০ টাকা দেবে না। ব্যাংক কিছু টাকা কাটে। আরে ভাই ও যদি টাকা না কাটে, ওর স্টাফদের মাইনে দেবে কি করে? ঠিক আছে তো? স্যার ক মাসের টাকা কাটবে? ৩ মাসের টাকা কাটবে। ৩ মাসের একটা ইন্টারেস্ট কাটবে। মানে ইন্টারেস্ট বলে এখানে বলে ডিসকাউন্ট কাটবে। স্যার ৫,০০০ টাকার উপর ধর সাপোজ ধর ব্যাংক বলছে আমি 10% নেব। সাপোজ ব্যাংক বলছে আমি 10% নেব ৫,০০০ টাকা, তার উপর 10% বছরে নেব আর ৩ মাসে কত? ৩ মাস কেন? ৩ মাসের বিল বলি। এখন ধর স্যার ধরুন এগুলো দরকার হয় না, তোকে বোঝানোর জন্য বলছি। ধর ও আমাকে ৩ মাস পর টাকা দেবে। আমার টাকা দরকার হচ্ছে ১ মাস পর। তাহলে ব্যাংক আমার থেকে ক মাসে কাটবে? ২ মাসে। সেক্ষেত্রে ২ মাসের। তাহলে ব্যাংক তো ২ মাস পর ওর থেকে টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে তো? যে আমি ৩ মাস বললাম তাহলে কত হচ্ছে? ৫,০০০ 10% ৫০০, ৫০০ কে ৪ দিয়ে ভাগ করলে কত? ১২৫। তাহলে ব্যাংক আজকে আমাকে কত দেবে জানিস তো? ৫,০০০ থেকে ১২৫ বাদ দে, ৪,৮৭৫। আজকে ব্যাংক আমাকে ৪,৮৭৫ দেবে। বোঝা গেল ৪,৮৭৫ দেবে? ৩ মাস পর ব্যাংক ওর কাছে চলে যাবে। বিলটা দেখাবে, ব্যাংক ওর থেকে কত নেবে? ৪,৮৭৫ নেবে না ৫,০০০ টাকা নেবে? ৫,০০০ টাকা নেবে। ঠিক আছে তো? তখন যদি ব্যাংকে টাকাটা দিতে অস্বীকার করে, ডিনাই করে, টাকাটা দিতে না চায়, তাহলে ব্যাংক তখন কি করবে? ব্যাংক তখন আমার কাছ থেকে ৫,০০০ টাকা নিয়ে নেবে। তাহলে টাকাটা কি অ্যাকচুয়ালি আমার দেয়ার কথা ছিল? না। টাকাটা তো আমার দেয়ার কথা ছিল না, টাকাটা ওর দেয়ার কথা ছিল। কিন্তু আমার একটা লাইবিলিটি হয়ে গেল। এটাকে বলে কন্টিনজেন্ট লায়াবিলিটি। কনসেপ্ট বুঝলি? কন্টিনজেন্ট লায়াবিলিটি তোকে বোঝালাম কন্টিনজেন্ট লায়াবিলিটি জিনিসটা কি। এটাকে বলে বিল রিসিভেবল ডিসকাউন্টেড। ঠিক আছে তো? বিল রিসিভেবল ডিসকাউন্টেড কন্টিনজেন্ট লায়াবিলিটি এক্সাম্পল। তো তুই মাথায় ঢুকিয়ে নিয়ে যে এটা হচ্ছে আমার লায়াবিলিটি ছিলই না। ঠিক আছে? হয়ে গেল আমার লায়াবিলিটি। এটাই হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। তোমরা বুঝিয়ে দিলাম কন্টিনজেন্ট লায়াবিলিটি এক্সাম্পলটা কি। বিল রিসিভেবল ডিসকাউন্টেড। আরো অনেক হয়। এটা একটা মানে এটা তোর বোঝার জন্য মনে রাখা। আরো পরে বলে দেবো। একটা তো পয়েন্ট লিখতে বলেছে। এতে একটাই লিখতে বলেছে। কোনটা? আর কন্টিনজেন্ট লায়াবিলিটি কাকে বলে জানিস তো? কন্টিনজেন্ট লায়াবিলিটি হচ্ছে এমন এক ধরনের লায়াবিলিটি, যেই লায়াবিলিটি ফিউচারে ক্রিয়েট হতেও পারে বা নাও হতে পারে। মানে সম্ভাব্য, চান্স আছে, হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে তো? এইজন্য বলছি এখানে কি সম্ভাব্যতা, যেই লায়াবিলিটি এটা বইতে লেখা আছে। ঠিক আছে? তাও আমি বলে দিলাম তোর, ওই যে বললাম এখানে কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে এক্সাম্পল। আমি এক্সাম্পলটা বলে দিলাম। ঠিক আছে? আমি এটা তোকে এক্সাম্পলটা বলে দিলাম। এইগুলো বাড়িতে কিন্তু খাতায় নোট করবি। কিন্তু বারবার বলছি খাতায় কিন্তু এগুলো নোট করবি। কেননা এই যে মডেল পেপার বা যেগুলো টেস্ট ওগুলো সলভ করছিস, এমসিকিউ তো বইয়ের মধ্যে দাগ দিয়ে দিবি। কিন্তু যে এসএকিউ গুলো যেইগুলো তোর নোটের মধ্যে দেয়া আছে, নোটে লেখা নেই সেই নোটগুলো তুই করে নিবি। ঠিক আছে? আচ্ছা যাই হোক বলে দিলাম। আচ্ছা পিএল অ্যাপ্রোটা বলে দিই, তারপরে পেজটা বন্ধ করে দিচ্ছি। কি বলছে? পিএল অ্যাপ্রোটা সোজা অঙ্ক দিয়েছে। আর ইনি লিজা, ঠিক আছে? আর যে স্বস্তিকা, ঠিক আছে? আর পার্টনার্স শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 2:1। আইওসি বলেছে 5% পার অ্যানাম, যেটা ক্যাপিটালের উপর হবে। ঠিক আছে? ক্যাপিটালের উপর হবে। আর এর ক্যাপিটাল ১,০০,০০০ টাকা।
লেজার ক্যাপিটাল 80,000 টাকা, স্বস্তিকা 60,000 টাকা। আর ইন্টারেস্ট অন ড্রয়িং 6% পার অ্যানাম, আর ইনি লেজার পেড স্যালারি 250 টাকা 150 টাকা পার মান্থ। আচ্ছা, আর ইনি 6% ইন্টারেস্ট অন লোন 25,000 টাকার উপর 1 জুলাই লোন নেওয়া হয়েছিল। দেয়ার ড্রয়িংস 10,000, 8,000, 6,000 রেসপেক্টিভলি। স্বস্তিকা 2%। আচ্ছা, একদম সোজা অঙ্ক দিয়েছে, একদম সোজা অঙ্ক দিয়েছে। কবে ড্র করেছে কিছু বলে দেয়নি, আর কিছু নাম বললে কত হয় 6/12 বছরের মাঝামাঝি তুলেছে, এরকম একটা অ্যাজাম্পশন করা হয়। ঠিক আছে? আর হচ্ছে কমিশন 2% অন টোটাল সেল ছিল 3,46,000, তার উপর 2%। আর নেট প্রফিট বলেছে 1,00,000 টাকা। ইন্টারেস্ট হচ্ছে। হ্যাঁ, তো বুঝে গেছি ইন্টারেস্ট অন লোন। আচ্ছা, দাগ কেটে নে একটা, বেশ সুন্দর করে দাগ কাট। এদিকে ক্রেডিট সাইড বসা, এদিকে ডেবিট সাইড বসা। এখানে কি লিখবি? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে লিখবি নেট প্রফিট কত বলেছিল বল কোশ্চেন পর। 3,46,000 না, 3 লাখ। 1 লাখ। আচ্ছা, নেট প্রফিট ছিল 1 লাখ, নেট প্রফিট ছিল 1 লাখ টাকা। এর থেকে মাইনাস করবি IOL, মানে ওই ইন্টারেস্ট অন লোন। ও এখান থেকে ডাইরেক্ট করে হ্যাঁ, এখান থেকে ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন কত ছিল বলে, এখানে লোন কত ছিল? 25,000 টাকা লোন ছিল, 6% ইন্টারেস্ট। ঠিক আছে, 6% ইন্টারেস্ট, ইন্টারেস্ট 6 মাসের হবে। 25,000 টাকা লোন, 6% ইন্টারেস্ট ইন্টু 6/12। কেন? জুলাই মাসে লোন আমার ইন্টারেস্ট চার্জ হবে। যদি ডেট না বলে দেয় পুরো ফুল ইয়ার চার্জ করে দেবে। তো 25,000 3% করলে 3 25 75, 750 টাকা দেখতো, তাই তো? তো IOC ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি কি নাম ছিল বলতো পার্টনারদের নাম? প্রথম নামটা ছিল আরিনা, তাই তো? নাকি আরিনি? কি ছিল দেখ, আরিনি, তারপর কি ছিল আরিনির পর? লিজা আর স্বস্তিকা। ঠিক আছে, আরিনি। আরিনির ক্যাপিটাল কত ছিল বল? ক্যাপিটাল ছিল 1,00,000 টাকা। তো 1,80,000, 60,000, ক্যাপিটাল ছিল 1,80,000, 60,000। পার্সেন্টেজ কত ছিল বলতো ইন্টারেস্ট অন ক্যাপিটাল? 5%, 5% ছিল। 5%, 5%, 5%। এটা হচ্ছে 5,000, এটা হচ্ছে 4,000, এটা হচ্ছে 3,000। তাহলে কত হলো? 12,000। এইদিকে লিখবি ইন্টারেস্ট অন ড্রয়িংস মানে IOD। তাহলে আরিনি, হ্যাঁ বল। কত? 5,000, 4,000। 5,000, 4,000, 3,000। লিজা আর স্বস্তিকা। আচ্ছা, ড্রয়িংস কবে কবে টাকা তুলেছে? টাকাটা তুলেছে মানে, মানে বলেছে ড্রয়িংস বলেছে 10,000, 8,000, 6,000। 10,000, 8,000, 6,000। ঠিক আছে, কত পার্সেন্ট বলেছিল? 6% করে। কবে টাকা তুলেছে কিছু বলেনি, মানে 6/12 হবে। $300, $240, $180। টোটাল কত হচ্ছে? 620 হয়ে গেল। এবার ডেবিটে লেখ টু পার্টনার স্যালারি। টু পার্টনার স্যালারি, কেন? দুজন পার্টনার আছে বলে পার্টনার স্যালারি করে দিবি। আরিনি আর লিজা, তাই তো? তাহলে কি বলছে? 250 টাকা, আর এখানে 150 টাকা করে। তাহলে 250 ইন্টু 12 পার মান্থ বলেছিল দেখ, 150 ইন্টু 12। তাহলে 250 ইন্টু 12 করলে কত হচ্ছে? 3,000 টাকা। 150 ইন্টু 12 করলে কত হচ্ছে? 1,800 টাকা। 3,000 আর 1,800 যোগ করলে কত হচ্ছে? 4,800। ডেবিটে লিখবো কি? টু স্বস্তিকাস কমিশন। দেখ কমিশন কি স্বস্তিকা পেয়েছে? স্বস্তিকাস কমিশন, কমিশনটা কে পেয়েছে আরেকবার দেখে নিই। হ্যাঁ, স্বস্তিকা কমিশন পেয়েছে 2% সেলের ওপর, মানে 3,46,000 2% করে দে। 3,46,000 ওপর 2%, 6,920। তাহলে কি হচ্ছে? 99,250 যোগ 620 টাকা কত হচ্ছে? 99,870 টাকা। তার থেকে মাইনাস করবো বলছি ইন্টারেস্ট ডেট দিয়েছিল।
হ্যাঁ করি, 6 মাস করলাম তো আমি। 720 হবে। কোনটা বল? ওয়েস্টার্নটা। এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 240 আর 180, 240 আর 180, 300, 420 আর 300, 720। ও হ্যাঁ, ঠিক, যোগটা ভুল হয়েছে। তাহলে 100 টাকা বাড়বে আরো। তা 99,970। 99,970 থেকে বাদ দেবো কত? 12,000 টাকা। বাদ দেবো কত? 4,800 টাকা। বাদ দেবো কত? 6,920 টাকা। দেখতে অ্যান্সার কত আছে? অ্যান্সার কত বেরিয়েছে? 76,200। 76,250 মিলে গেছে। তাহলে কি লিখবো? টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আরিনি, লিজা, স্বস্তিকা। তাহলে রেশিও বলেছিল অঙ্কে কিছু? হ্যাঁ বলেছিল সবার প্রথম 2:1। 2/5, 2/5, 1/5 ভাগ 5 ইন্টু 2 কত হচ্ছে? 30,500, 30,500, 15,250। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। এই পেজে একটা থিওরি দিয়েছিল, বলছে পিএল অ্যাকাউন্টের সঙ্গে পিএল অ্যাপ্রোর পার্থক্য লেখো। ঠিক আছে, তাহলে দেখ এই পেজটা কিন্তু কমপ্লিট করছি। যেটা বারবার বলছি, যে কতগুলো পেজ হলো, স্কুল হোক মানে বেবি কুন্টুর, যে কটা স্কুল, তোরা দুটো স্কুল করেছি এখনো পর্যন্ত, আর মডেল সেট আমাদের 9টা সেট হয়ে গেল সব করার। কিন্তু এমসিকিউ গুলো বইয়ের মধ্যে দাগ দিয়ে দে, আর এসিকিউ যেগুলো ছিল সেগুলো কি করবি? তুই খাতায় মুখস্থ করে না দেখে লেখ, আর যেইগুলো লেখা নেই আমাকে বলবি, পেজ নাম্বার দিয়ে লিখবি, যে মডেল সেট 1, 2 এরকম করে লিখবি, ঠিক আছে তো?